24 এবং 71-কে সমমর্যাদায় দেখতে চাচ্ছেন ছাত্রনেতাদের অনেকেই। সেটা মনে করি একাত্তরের মহান মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে একটা স্বাধীন দেশের জন্ম, সেটার সাথে 24কে মেলানোর কোনো সুযোগ নেই। তিনি আসলে কবে নির্বাচন চান? কারণ তিনি বলছেন যে তিনি চান, এবং তিনি যে সকল দলের কাছে আবেদন করছেন, সকল প্রধান সংস্কার করে নির্বাচন। তো আপনি স্পেশাল পাওয়ার একটা জঙ্গলি আইন, আপনি এই বঙ্গবন্ধুকে হত্যা করার বা বঙ্গবন্ধু সরকার উৎখাত করার জন্য যে কয়টা কারণ ছিল তার মধ্যে এটা একটা অন্যতম কারণ, হ্যাঁ, বাকশাল একটা অন্যতম কারণ। তো তারপরে আপনি ওই পাওয়ার, স্পেশাল পাওয়ার বাতিল করেন। আপনি ডিজিটাল সিকিউরিটি আইন, এটা নিয়ে কত কথা, এখনো বাতিল করেন। এই এই ধরনের কাজের সাথে এনটিএমসি আছে, ডিজিএফআই আছে, র্যাব আছে, পুলিশের ডিবি আছে, মানে অনেক বাহিনীই তো সম্পৃক্ত আছে। শুধু র্যাব বিলুপ্তি কেন? র্যাবের গঠনের সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্লামেন্টে যে সমস্ত ভাষণ দিয়েছিলেন, জাস্ট গুগল গিয়ে সার্চ করেন কি বলেছিলেন উনি। তারপর ক্ষমতায় আসার পরে তিনি র্যাবকে আরো শক্তিশালী করেছেন। এই বিজয়ের দিবসের আরেকটা বিষয় নিয়ে খুব আলোচনা হচ্ছে বা সমালোচনা হচ্ছে। আমাদের দেশে তীব্র প্রতিক্রিয়া হচ্ছে নরেন্দ্র মোদী, ভারতের প্রধানমন্ত্রী, তার যে বার্তা, তিনি শুভেচ্ছা বার্তায় এটিকে ভারতের বিজয় বলছেন। 14 সালের পর থেকে গত 10 বছরে তারা একটা কর্তৃত্ববাদী শাসন, একটা ফ্যাসিবাদী শাসন, তৈল শাসন, আমাদের ভারত প্রেম, ভারত বিদ্বেষ, ভারত ভালোবাসা, ভারত ঘৃণা, পাকিস্তান প্রেম, পাকিস্তান বিদ্বেষ, আমরা তো এই বক্সের মধ্যেই আছি। প্রশ্ন হবে লাগামহীন, জানতে চাই, জানাতে চাই, এই সময়ের পালস অফ পলিটিক্স। কবে হতে পারে নির্বাচন? অবশেষে বহুল জিজ্ঞাসিত এই বিষয়ে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি বলেছেন, আমি সকল প্রধান সংস্কারগুলি সম্পন্ন করে নির্বাচন আয়োজন করার ব্যাপারে বারবার আপনাদের কাছে আবেদন জানিয়ে এসেছি। তবে রাজনৈতিক ঐকমত্যের কারণে আমাদেরকে আবার বলছি, যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয়, তাহলে 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি, তাহলে অন্তত আরও 6 মাস অতিরিক্ত সময় লাগতে পারে। মোটা দাগে বলা যায় 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায় বলেছেন। গুম কমিশনের প্রতিবেদন, দুর্নীতির শ্বেতপত্র প্রসঙ্গেও জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশন গঠনের কথা। এদিকে এবার পরিবর্তিত প্রেক্ষাপটে আড়ম্বরপূর্ণভাবে বিজয় দিবস উদযাপিত হলেও ছিল অনেক ভিন্নতা, যা নিয়ে রয়েছে আলোচনা সমালোচনা। বিজয় দিবসে বঙ্গভবনের আমন্ত্রণ প্রত্যাখ্যান করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জানিয়েছে, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ চেয়েছি আমরা। এই অবস্থায় তার অনুষ্ঠানে বিজয় উদযাপন করা গণ অভ্যুত্থানের অভিপ্রায়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ। অন্যদিকে বিজয় দিবসের শুভেচ্ছা বার্তায় ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একে ভারতের ঐতিহাসিক বিজয় উল্লেখ করে দেয়া স্ট্যাটাস নিয়ে আমাদের দেশে হয়েছে তীব্র প্রতিবাদ, প্রতিক্রিয়া। এসব নিয়ে আলোচনায় আজ পালস অফ পলিটিক্সে আমার অতিথি সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান। জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমার আজকের পালস অফ পলিটিক্সে। আমি যেহেতু বিজয়ের মাসে কথা বলছি এবং বিজয় দিবসের পরপরই আমাদের আজকের আয়োজন, একটু জানতে চাই যে এবারে পরিবর্তিত প্রেক্ষাপটে বিজয় দিবস এবং বিজয়ের মাস উদযাপন করা হচ্ছে, বেশ আড়ম্বরপূর্ণ উদযাপন হচ্ছে, কিন্তু তারপরেও নানান পরিবর্তন আছে, নানান ভিন্নতা আছে। এ নিয়ে অনেক আলোচনা সমালোচনা আছে। আপনার দৃষ্টিতে আসলে কেমন বিষয়গুলো? আপনার কাছে কি মনে হয় কেমন পরিবর্তন হচ্ছে? পরিবর্তনগুলো কতটা ইতিবাচক, কতটা নেতিবাচক, কেমনভাবে বিশ্লেষণ করেন আপনি? বিজয় দিবসে যা দেখলাম, জনগণের অনেক আগ্রহ ছিল এবং তাদের পার্টিসিপেশন ছিল, রাজনৈতিক দলগুলোরও আগ্রহ ছিল। কিন্তু আমি কালকে যখন স্মৃতিসৌধে ছিলাম, তখন ওয়ার্কার্স পার্টির কয়েকজনকে দেখলাম পুলিশ আটকে রেখেছে। তারা বললো যে তাদেরকে 1.5 ঘন্টা ধরে আটকে রেখেছে, তারা ফুল দিতে পারবে কিনা, উপর থেকে সিদ্ধান্ত আসতে হবে। এবং স্মৃতিসৌধে ফুল দেওয়ার সময় একটা বিশৃঙ্খলা দেখেছি। এই উপর থেকে বিশৃঙ্খলা মানে আগে কোথা হয়নি থেকে? এরকম নয়। হ্যালো। উপর থেকে মানে কোথা থেকে আসতে হবে সেটা কি জানতে পেরেছেন? না, আমি জানতে পারিনি। তবে পুলিশ উপর মানে তো হলো উপর, উপর যে কত দূর উপর সেটা জানা তো আমাদের জন্য খুব হুম। কঠিন। কখনো কখনো এটা থানা পর্যায়ে হতে পারে, কখনো এটা পুলিশ কমিশনার পর্যায়ে বা ওই ডিআইজি পর্যায়ে, কখনো এটা আইপিপি লেভেলে যেতে পারে।
তারপর আইজিপি থেকে আরো উপরে ভাবলে উপদেষ্টা লেভেলে যেতে পারে, তার উপরে ভাবলে প্রধান উপদেষ্টা লেভেলেও চলে যেতে পারে। কারণ আমাদের উপর তো জানা খুব কঠিন। তো এরকম একটা জিনিস দেখলাম। এবং আহ আর মানুষজন ছিল, অনেক মানুষজন ছিল, মানুষজনের অভাব ছিল না। তবে ওই শৃঙ্খলিত মানুষকে দেখি নাই, এবং একেবারে লাইন ধরে যে সবাই ফুল দিতে যাচ্ছে এবং আগে যেরকম একটা ছিল যে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে, এরকমটা দেখতে পারিনি। কনসার্ট হয়েছে ঢাকায়, বেশ বড় ধরনের একটা কনসার্ট, রাস্তা বন্ধ করে, নিশ্চয়ই তাদের অনুমতি ছিল। তো সে কনসার্ট হয়েছে এবং আরো মিছিল টিছিল হয়েছে দেখলাম। একটা দলের অনুপস্থিতি ছিল যারা ফেসিবাদ নামে পরিচিত, পার্টি, তাদের কোনো কিছুই দেখিনি। এবং বঙ্গবন্ধু বাসায় যেতে লোকজনকে বাধা দেওয়া হচ্ছে এরকম ফেসবুকে দেখেছি। আমার একজন কলিগ, তিনি ওদিক দিয়ে যেতে চেয়েছিলেন, তাকে যেতে না করা হয়েছে। সব মিলিয়ে বিজয় উৎসব তো বিজয় উৎসবের মতোই, কিছু খামতি থাকলেও তো বিজয় উৎসব। আমাদের মনে তো বিজয় মানে হচ্ছে একটা বড় আনন্দ, একটা জাতির জন্মের দিন। সুতরাং এই দিনটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, যারা 30 লক্ষ প্রাণের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমাদের স্বাধীনতা পেয়েছি, স্বাধীন বাংলাদেশে একটা বিজয় দিবস খুবই গুরুত্বপূর্ণ। একসময় মনে হচ্ছিল যে 7 দিন 10 দিন আগে এই দিবসটা পালন হবে কিনা। দেখলাম উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত এবং অন্যরা শহীদ বুদ্ধিজীবী দিবস এবং বিজয় দিবস পালন করার ব্যাপারে সম্মতি জানিয়েছেন এবং সরকারিভাবে পালন করেছেন। এটা একটা ভালো দিক, কারণ দিবস পালন নিয়েও বেশ বিতর্ক সৃষ্টি হয়েছিল। সব মিলিয়ে বিজয় দিবস ভালোই কেটেছে বলবো, ভালোই আমাদের কেটেছে। ভালোই মানে কেটেছে। যে পরিবর্তনগুলোর কথা আপনিও খানিকটা বলছিলেন যে একটি দল ফ্যাসিবাদী হিসেবে পরিচিত যে দলটি, সেটি দেখা যায় নাই। মুক্তিযুদ্ধে নেতৃত্বকারী দল আওয়ামী লীগ তারা আসলে নেই, ছিল না। অন্যদিকে বিরোধিতাকারী দল জামাত ইসলামী তারা ছিল সক্রিয়। এই মাসেই, মানে এই মাসের পুরোটা যদি বলি, জাতীয় স্লোগান বাতিল হলো, জয় বাংলা স্লোগান বাতিল হলো, যেটি ছিল আগে জাতীয় স্লোগান করা হয়েছিল। ছাত্ররা, বৈষম্য বিরোধী ছাত্র নেতারা বরং অন্য একটি স্লোগান তাদের মুখে মুখে, ইনকেলাব জিন্দাবাদ। আগে আমরা দেখেছি, মানে আপনি বলছিলেন যে কিছু পরিবর্তনের কথা, বঙ্গবন্ধুকে নিয়ে অতি প্রচার দেখতাম, বিভিন্ন জায়গায় মাইকে বাজানো হতো, ভাষণ চলতো সারা বাংলাদেশ জুড়ে একদম। সেটি তো একদমই নাই, বরং কোথাও আসলে নেই শেখ মুজিবের নাম। তাকে বরং ফ্যাসিবাদের জনক এরকম একটা তকমা দেওয়া হয়েছে সম্প্রতি। তাকে জাতির জনকও মানা হচ্ছে না এই সময় সরকার এর পক্ষ থেকে, মানে সরকার মানে না এরকমটি বলছেন। 24 এবং 71-কে সমমর্যাদায় দেখতে চাচ্ছেন ছাত্রনেতাদের অনেকেই। বৈষম্য বিরোধী ছাত্রদের একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম নাগরিক ঐক্য, জাতীয় নাগরিক কমিটি, তারা দেখছিলাম ডিজিটাল যে পোস্টার, সেখানে একসাথে 24 এবং 71-কে মোটামুটি সমপর্যায়ে। আপনার কি মনে হয়, মানে এই বিষয়গুলো, আপনিও বলছিলেন যে পরিবর্তন যেগুলো চোখে এসেছে বা আপনি দেখেছেন, সাধারণ মানুষের কাছে এই বিষয়গুলো কিভাবে যাচ্ছে? দেখেন, অনেক সাধারণ মানুষের সাথে তো আমার আলোচনা করার সুযোগ হয় না। সাধারণ মানুষের তো নানান মতামত, কিছু কিছু, এই যে আমরা ম্যান অফ দি স্ট্রিট যাদেরকে বলি, তাদের মতামত কিছু কিছু মিডিয়াতে মাঝে মাঝে প্রচার করা হয়, কিন্তু সেটাই তো সব মতামত নয়। তবে আমি একজন সাধারণ নাগরিক হিসেবে যেটা মনে করি, 71-এর মহান মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে একটা স্বাধীন দেশের জন্ম, সেটার সাথে 24-কে মেলানোর কোনো সুযোগ নেই। 24 একটা গণ অভ্যুত্থান, ছাত্র গণ অভ্যুত্থান। 24 আপনার ফ্যাসিবাদের পতনের দিন, 5ই আগস্ট, এগুলো আপনি আলোচনা করতে পারেন। আর এই যে কি দ্বিতীয় বিপ্লব, দ্বিতীয় স্বাধীনতা বা বিপ্লব, ধরেন প্রথম বিপ্লবের কথাটাই চিন্তা করি, যে যারা যারা বিপ্লব বলছেন, বিপ্লবের সংজ্ঞা আপনি জানেন, আমি জানি, এবং আমাদের সাধারণ মানুষরাও কেউ কেউ জানেন। বিপ্লব মানে হচ্ছে একটা আমূল পরিবর্তন। এবং এটা সমাজতান্ত্রিক বিপ্লবের উদাহরণ দেওয়া যায়, চীনে হয়েছে, রাশিয়ায়, ভিয়েতনামে, কিউবায়, অনেক দেশের নাম বলা যায়। আবার ফ্রেঞ্চ রেভলিউশন হয়েছে, ওখানেও বিপ্লব হয়েছে। তো বিপ্লব মানে হচ্ছে যে একটা ব্যবস্থার আমূল পরিবর্তন। এবং যারা মার্কসিস্ট বা যারা বিপ্লব নিয়ে অনেক চিন্তা ভাবনা করেন, বা যারা পলিটিক্যাল সায়েন্টিস্ট, তারা জানেন এটা একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসের হাতে ক্ষমতা যায়। সুতরাং 24-এর যে 5ই আগস্ট এবং তার আগ পর্যন্ত, যেটাকে 34শে জুলাই বলা হয়, আমরা তো 34 জুলাই বলি, কিন্তু সারা পৃথিবী তো আর এটাকে 34 জুলাই বলবে না, এটা ক্যালেন্ডার। তো আমরা আমাদের ইমোশন দিয়ে অনেক কিছু বলতে পারি। সুতরাং এটা বিপ্লবের ধারে কাছেও ছিল না, এটা বিপ্লব নয়, এটা আমাদেরকে বুঝতে হবে। আর যারা আন্দোলন করছেন তরুণ, তাদেরকে এটা বুঝতে হবে। তারপর ধরেন দ্বিতীয় স্বাধীনতা বলতে কি? স্বাধীনতা একবারই ঘটেছিল, সেটা এই 15ই ডিসেম্বর 1971 সালে পাকিস্তানি বাহিনীর এই রেসকোর্স, আমি যেখানে আছি তার থেকে খুব কাছে, এখানে বিকাল 4টার দিকে পাকিস্তান বাহিনীর 97,000 96,000 সৈন্য সারেন্ডারের মধ্যে দিয়ে, তাদের জেনে নিয়ে আসবে, সারেন্ডারের মধ্যে দিয়ে একটা স্বাধীন দেশের জন্ম হয়েছিল, সেটার নাম স্বাধীনতা। এবং স্বাধীনতার জন্য 9 মাস ব্যাপী যুদ্ধ করতে হয়েছে। এবং স্বাধীনতার
এই সূত্রপাত কিন্তু একদিনে হয়নি, শুধুমাত্র 16ই ডিসেম্বর কিংবা 26শে মার্চ কিংবা 7ই মার্চ কিংবা 2রা মার্চের স্বাধীনতার পতাকা উত্তোলন, 3রা মার্চ স্বাধীনতার ইফতেহার পাঠ, এগুলোর পেছনেও অনেক দিন ধরে স্বাধীনতার জন্য যারা স্বাধীনতাকামী মানুষ ছিলেন তারা কাজ করেছেন। 65-তে একটা নিউক্লিয়াস গঠিত হয়েছে, 66-তে 6 দফা দেওয়া হয়েছে স্বাধিকারের জন্য, 69-এ একটা গণ অভ্যুত্থান হয়েছে, 52 ভাষা আন্দোলনের মধ্য দিয়ে আমরা আমাদের যে জাতিসত্তা সেটা তৈরি করার চেষ্টা করেছি। তো এটা একটা লম্বা ইতিহাস, এবং এই ইতিহাসের চূড়ান্ত পরিণতিতে 16ই ডিসেম্বর 1971 বাংলাদেশ নামে একটা স্বাধীন দেশের জন্ম হয়। তো দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নেই। জি। এটা হয়েছে সেটা পরিষ্কার, সেটা হচ্ছে একটা ছাত্র জনতার অভ্যুত্থান, ছাত্র গণ অভ্যুত্থান, এবং এই অভ্যুত্থানের মধ্যে দিয়ে 16 বছর, 15 বছর বা 17 বছর ধরে যে শাসন, স্বৈরাচারী শাসন, স্বৈরাচার হয়ে গিয়েছিলেন, 2008 সালে তারা কিন্তু জনগণের ভোটে নির্বাচিত হয়েই সরকারে এসেছিলেন। এই ব্যাপারে তো কোনো দ্বিমত করার কোনো সুযোগ নেই, কারণ এগুলো ইতিহাস। ইতিহাস আপনি ইচ্ছা করলে পরিবর্তন করতে পারবেন না। আমি আমার মাথা থেকে বয়ান বানিয়ে ইতিহাস তৈরি করতে পারবো না। বাট 14 সালের পর থেকে গত 10 বছরে তারা একটা কর্তৃত্ববাদী শাসন, একটা ফ্যাসিবাদী শাসন, স্বৈর শাসন, খুন খুন, ভোট নাই, রাতে ভোট, দিনে অনেক দিনে কোনো ভোট হয় না, দিনের বেলা শুধু বাক্স ভরা হয়, আবার আমি তুমি ডামি, এইসব নির্বাচনের মধ্যে দিয়ে পুরো গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। সেই গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য এবং বৈষম্য যাতে না হয়, বৈষম্য সৃষ্টি হয়েছে, বৈষম্য তো 54 বছর ধরে সৃষ্টি হয়েছে। আমরা যে মুক্তিযুদ্ধ করেছিলাম বা স্বাধীনতার জন্য আমাদের যে সংগ্রাম ছিল, তার স্পষ্ট লক্ষ্য ছিল যে বাংলাদেশে একটা গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, বাংলাদেশ একটা মানবিক রাষ্ট্র হবে, বাংলাদেশ একটা অসাম্প্রদায়িক রাষ্ট্র হবে, এবং বাংলাদেশের বৈষম্য দূরীকরণ করা হবে। একসময় সমাজতন্ত্রের কথা বলা হতো, এখন সামাজিক ন্যায় বিচার বলা হয়। তা 54 বছরে অনেক মানুষের উন্নতি হয়নি এটা বলা যাবে না। আমি 54 বছর আগে 71-এর মুক্তিযুদ্ধে যখন মাঠে মাঠে ঘুরেছি, তখন অনেক মানুষের পরনে আমি নেংটি দেখেছি, গেঞ্জি ছিল না, শাড়ি পরা মহিলারা শাড়ি শুকিয়ে আবার সেটা পরতে গোসল করার পরে, তো পায়ে স্যান্ডেল ছিল না। ওইখান থেকে আপনি যদি দেখেন তাহলে দেখবেন যে আমাদের মানুষের এখন পোশাক আছে, মানুষের কিছু কাজকর্ম আছে। কিন্তু মানুষের বৈষম্য যেটা ছিল, তখন 22 পরিবার ছিল, এখন 22,000 নাকি 22 লক্ষ পরিবার রয়েছে, এটা খুঁজে বের করতে হবে। যাদের হাতে সম্পদ কুক্ষিগত হয়েছে, ধনী এবং গরিবের ব্যবধান বেড়েছে, যেটার জন্য স্বাধীনতা যুদ্ধ হয়নি। সুতরাং আজকের যে ছাত্র গণ অভ্যুত্থান, এখানেও কিন্তু ছাত্রদের পরে গণমানুষের যে পার্টিসিপেশনটা আপনি দেখেছেন বা আমরা দেখেছি, ভিডিও ফুটেজও আছে আমাদের সকলের কাছে, সবাই দেখতে পারে ইচ্ছা করলে, যে সেখানে সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল। মুখে মজুর, রিক্সাওয়ালা, ছোট দোকানদার, ফুটপাতে যিনি চা বিক্রেতা, এরকম অনেক মানুষের অংশগ্রহণ ছিল, এবং অংশগ্রহণটা ছিল দ্রব্যমূল্যের কষাঘাতে তারা জর্জরিত ছিলেন। তারা সিন্ডিকেটের দাপটে তারা ঠিকমতো জীবন যাপন করতে পারেন না। তারা যে আয় করতেন, আয় বৈষম্য এমন ভাবে সৃষ্টি হয়েছিল, সেই আয় দিয়ে তারা সংসার নির্বাহ করতে পারতেন না। জি। সুতরাং তাদের মধ্যে ক্ষোভ ছিল, এখন আর আসলে তারপরে তো বৈষম্য বিরোধী ভোট দিতে পারেন। তার কথা বলা হচ্ছে, সেই বৈষম্য কতটা কাটছে সেটা নিয়ে জানতে আমি হয়তো একটু পরবর্তীতে চাইবো। সাবেক প্রধানমন্ত্রী যিনি আসলে বিতাড়িত হয়েছেন, পতিত হয়েছেন, তিনি বলছেন এগুলো ষড়যন্ত্র, মানে যে অভ্যুত্থান আমরা দেখতে পাচ্ছি বলছেন এটি ষড়যন্ত্র, আম, এবং এর পেছনে ষড়যন্ত্রকারী এবং হত্যাকারী হিসেবে ডক্টর ইউনূসকেই তিনি আখ্যায়িত করছেন। এটি আসলে কিভাবে দেখছেন? আর এটি আমরা যদি চিন্তা করি যে বাংলাদেশে তার যারা বা আওয়ামী লীগের যারা সমর্থক আছে তাদের কাছেই বা কেমন বার্তা যায় বলে মনে হয়? না, আওয়ামী লীগের কাছে কেমন বার্তা যায়, ধরেন আমাদের দেশে তো যারা দল করেন তারা তো খুবই দলান্ধ, এবং তারা তাদের নেতা নেত্রীরা যা বলেন সেটা বিশ্বাস করেন, এবং সেটাই তাদের বক্তব্য। সুতরাং আওয়ামী লীগের নেতা কর্মীদের কাছে শেখ হাসিনা, যিনি দেশ ছেড়ে চলে গিয়েছেন আন্দোলনের মুখে, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে, তিনি যা বলবেন সেটা তাদের কাছে আত্মবাক্য হতে পারে এখনো। ভবিষ্যতে এটা পরিবর্তন হবে, কারণ আমাদের রাজনৈতিক দলের সংস্কৃতিতে অনেক বড় পরিবর্তন, মানে সংস্কার কথা বলছি আমরা, এই রাজনৈতিক দলের অনেক সংস্কার করতে হবে, যেটা 54 বছর ধরে তারা করেননি। আপনি ওনার বক্তব্য তো উনি ব্যাখ্যা দিবেন, কিন্তু উনি যা বলছেন যে ষড়যন্ত্রের কথা, আমাদের দেশে আমরা এখানে যারা আছি তারা আবার অন্য ধরনের ষড়যন্ত্রের কথা বলি, যে বলা হয় যে উনি ষড়যন্ত্র হুম। করছেন পাশের দিকে বসে। ষড়যন্ত্র ষড়যন্ত্র আর ষড়যন্ত্র, হুম। ষড়যন্ত্র তত্ত্ব ষড়যন্ত্র খুবই অনেক পপুলার টার্ম। পরিচিত, আরেকটা ষড়যন্ত্রের কথা একটু জিজ্ঞাসা অনেক করি যে, পরিচিত। আমরা যে বিজয় দিবস নিয়ে কথাটা শুরু করছিলাম, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন ৭১-এর ইতিহাসকে ভুলিয়ে দেবার ষড়যন্ত্র চলছে। সেরকম করে ষড়যন্ত্রও কি চলছে? না, এই তো 71-কে যখন আপনি 24-এর গণ অভ্যুত্থানের সাথে মেলানোর চেষ্টা করবেন, তখন তো এটাকে মনে হবে যে আপনি ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন।
আমরা ইতিহাস বিকৃতি এটা আমরা জানি যে আমাদের একটা আহ, সংস্কৃতির অংশ হয়ে গেছে, অপসংস্কৃতির অংশ। তো আপনি ষড়যন্ত্র তত্ত্বে আমি বিশ্বাস করি না। আপনি পৃথিবীর যেখানে যখন কোনো ঘটনা ঘটে তখন সরকার বলে এক ধরনের ষড়যন্ত্র, অন্যরা বলে ষড়যন্ত্র। ষড়যন্ত্র থাকতে পারে, বাট আমি ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাস করি না। ষড়যন্ত্র থাকলে এটা জাতির সামনে, জনগণের সামনে পরিষ্কার করতে হবে। ডক্টর ইউনূস এই ষড়যন্ত্র করেছেন কিনা এটা উনি ভালো বলতে পারবেন, তার কাছে প্রমাণক থাকলে তিনি প্রমাণক গুলো আমাদের কাছে হাজির করেন। বাট আমার কাছে মনে হয় না যে ডক্টর ইউনূস এইরকম একটা ষড়যন্ত্রের মধ্য দিয়ে ছাত্র জনগণ অভ্যুত্থান ঘটিয়েছেন। আর গণ অভ্যুত্থান ষড়যন্ত্র করে ঘটানো যায় না। গণ অভ্যুত্থান আমাদের দেশে বড় মাপের তিনটে হয়েছে। আপনি 69-এ গণ অভ্যুত্থানের কথা চিন্তা করেন। আমরা একটু আগে যে আলোচনা করছিলাম যে 52 থেকে 69 এই দীর্ঘ পথ পরিক্রমায় আমাদের স্বাধিকার এবং স্বাধীনতার জন্য যারা কাজ করছিলেন, অনেক ধরনের আন্দোলন আমরা আইয়ুব খানের সময় হয়েছে না? তারপরে যেদিন আসাদ নিহত হলেন, আসাদকে হত্যা করা হলো, সেদিন সারা বাংলাদেশের মানুষ, ঢাকা শহরের মানুষ পেটে পড়লো এবং গণ অভ্যুত্থান হয়ে গেল। এখন আইয়ুব খান বলতে পারে ওটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র ছিল। তো গণ অভ্যুত্থান তো আমরা চোখের সামনে দেখেছি, আপনি দেখেন নাই, আমরা দেখেছি। 90-এর গণ অভ্যুত্থান আপনি দেখেছেন। তো 90-এ 8 বছর ধরে এর সাথে বিরুদ্ধে কত রকম আন্দোলন আন্দোলন হচ্ছে, ট্রাক চাপা দেওয়া হলো, সেলিম দেলোয়ার নিহত হলেন, কত ধরনের ঘটনা ঘটলো। কিন্তু যেদিন মিলনকে হত্যা করা হলো, মিলনকে খুনিরা খুন করলো, সেদিন ঢাকা শহর ফেটে পড়লো এবং এটা অভ্যুত্থান হয়ে গেল। তো এখানেও আপনার ফ্যাসিবাদী শাসকের বিরুদ্ধে 10 বছর ধরে, 15 বছর ধরে অনেক আন্দোলন সংগ্রাম করেছে। অনেকে গুম হয়ে গেছেন, খুন হয়ে গেছেন, হাজার হাজার মামলা হামলা হয়েছে। হ্যাঁ, নির্মূল করার চেষ্টা করা হয়েছে, নিষিদ্ধ করার চেষ্টা করা হয়েছে। তো তারপরে এরকম ঘটতে 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 এক পর্যায়ে 5ই আগস্টে একটা ছাত্র গণ অভ্যুত্থান হলো। তো সেটাকে আপনি ষড়যন্ত্র বললে তো ঠিক বলা হবে না। আপনাকে এই যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান কি কারণে ঘটেছে, কোথায় খামতি ছিল, কোথায় সীমাবদ্ধতা ছিল, কোথায় রাষ্ট্র পরিচালনায় দুর্বলতা ছিল, কি করে আমি কর্তৃত্ববাদী হয়ে গেলাম, কেন ফ্যাসিবাদী শাসন বলে আমাকে, এগুলো নিয়ে আসলে নিজেদের আত্মসমালোচনা করতে হবে, আত্মশুদ্ধ হতে হবে। রাজনৈতিক দলের, প্রতিটা রাজনৈতিক দলের এই আত্মশুদ্ধির প্রয়োজন আছে। আপনি এখন চিন্তা করেন, আমরা জামাতকে 71-এর গণহত্যাকারী বলি। তাদের পরিচয় হচ্ছে 71-এ তারা খুন করেছেন, পাকিস্তানি জান্তার সাথে তারা করে সহযোগিতা করে বুদ্ধিজীবী নিধন করেছেন, এসব অভিযোগ তাদের বিরুদ্ধে আছে। আমি অভিযোগের কথা বলি, শেখ মুজিবের বিরুদ্ধে, বঙ্গবন্ধুর বিরুদ্ধে অভিযোগ আছে তিনিও খুনের সাথে যুক্ত ছিলেন। তখন সিরাজ শিকদারকে হত্যা করা হয়েছিল বিনা বিচারে। আরো অনেক জামাতের অনেক নেতা কর্মী নিহত হয়েছিলেন। বামপন্থী দলের, সিরাজ শিকদার দলের অনেক নেতা কর্মী নিহত হয়েছেন, এরকম অভিযোগ আছে এবং অভিযোগের পক্ষে প্রমাণও আছে। জিয়াউর রহমানকেও খুনি বলা হয়, এরশাদকে খুনি বলা হয়, খালেদাকে খুনি বলা হয়, খালেদা জিয়াকে, শেখ হাসিনাকে খুনি বলা হয়। তা আমরা গত 54, 55 বা 70, 55 বছরে আরো 2 বছর যদি যোগ করি, 71 থেকে শুরু করে আজকে 2024 পর্যন্ত আমরা এমন কোন রাজনৈতিক দল যারা ক্ষমতায় গেছেন তাদেরকে দেখলাম না যে তারা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর, 2 একবারও ঘটেছে, এটা অস্বীকার করার উপায় নেই। কিন্তু তারা যখন ক্ষমতা থেকে গিয়েছেন গণ রোষের মধ্য দিয়ে, তখন তাদেরকে সবাই খুনি এবং দুর্নীতিবাদ তকমা দিয়েছে। তা এখন ধরেন যে এই যে 16 ডিসেম্বরে যখন আলোচনা করছি, আর 54তম বিজয় দিবসের পরের দিন, তখন নিশ্চয়ই আমাদেরকে ভাবতে হবে যে আমাদের কোথায় খামতি আছে, কোথায় সীমাবদ্ধতা আছে, কেন রাজনৈতিক দলগুলোকে এই তকমা নিয়ে যেতে হয়েছে। তাদেরকে এটা জানতে হবে, বুঝতে হবে, নিজেরা আত্মশুদ্ধি করবেন, অথবা তাদেরকে তাদের ডিফেন্সটা দিতে হবে যে আমরা, আমাদেরকে যে তকমা দেওয়া হয়েছে সেই তকমাটা সঠিক না, সেটা তারা করতে পারেন। অথবা তকমা যাতে এরপরে তো রাজনৈতিক দলের এই ক্ষমতায় আসবেন, নতুন রাজনৈতিক দল হবে। সকলের জন্য এক নাগরিক হিসেবে আমার প্রত্যাশা একটাই, যে আপনারা চিন্তা করেন কেমন করে রাজনৈতিক দল পরিচালনা করবেন, কি করবেন যাতে করে আপনাকে খুনি তকমা নিয়ে, দুর্নীতিবাজের তকমা নিয়ে যেতে না। জি, আপনি খুবই স্পষ্ট করেছেন যে আমাদের প্রতিটা রাজনৈতিক দলের সাথেই এই তকমাটা জুড়ে দেওয়া হয়েছে, যেটি নিঃসন্দেহে খুবই দুর্ভাগ্যজনক। আসি আবার একটু বিজয় দিবস উপলক্ষে ডক্টর মোহাম্মদ ইউনূস মাননীয় প্রধান উপদেষ্টা তিনি ভাষণ দিয়েছেন জাতির উদ্দেশ্যে। তার ভাষণটা নিয়ে একটু বিশ্লেষণ করতে চাইব। সেখানেও একটু জিজ্ঞাসা করি, তিনি শুরু করলেন 71-এর মানে মহান বিজয় দিবস, সেই প্রসঙ্গ টেনে শুরু করলেন। সেই প্রসঙ্গে খানিকটা বলে 24-এর গণ অভ্যুত্থান প্রসঙ্গে তিনি বর্ণনা করলেন এবং তার চেয়ে বেশ খানিকটা বেশি সময় ধরেই আসলে 24-এর মাহাত্ম্য বর্ণনা করলেন। এটিও কি কোনো একটা বার্তা, নাকি একদমই স্বাভাবিক এরকমটাই হবার কথা? আহ আহ, মানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা যারা টপে থাকে তাদের তো সব কথা, সব শব্দ, সব বাক্য নিয়েই আলোচনা হবে। তো এক্ষেত্রে একটা লিখিত বক্তব্য নিশ্চয়ই ছিল এবং বক্তব্য দিয়েছেন।
ডক্টর ইউনূসকে যদি আমি খেয়াল করি, উনি যখন দায়িত্ব নিলেন তারপরে কিন্তু ৭১-এর মুক্তিযুদ্ধের কথা এসব নিয়ে তিনি কোনো ভাষণই শুরু করেননি। সুতরাং এটা একটা উন্নতি বলতে হবে। এখন ৭১ আমাদের সরকারের মানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে ৭১ একটা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক পর্ব। সেটা ঠিক আছে, সেটা স্বাগত জানাই। এরপরে ২৪ তো একটা নিশ্চয়ই ঐতিহাসিক গুরুত্বপূর্ণ জায়গা, এবং ২৪ তার কাছে বেশি গুরুত্বপূর্ণ কেন, তার কাছে বা যারা উপদেষ্টা পরিষদে আছেন, বা যারা ছাত্র আন্দোলনে ছিলেন, যারা সমন্বয়ক, যারা নতুন দল করছেন, যাদের কথা একটু আগে বললেন যে তার নতুন দলের তার নতুন স্লোগান ইনকিলাব জিন্দাবাদ, এই ধরনের স্লোগান নিয়ে সামনে আসছেন, তাদের কাছে ২৪ খুবই গুরুত্বপূর্ণ। কারণ ২৪ না হলে তো তারা এই জায়গায় আজকে থাকতেন না। প্রধান উপদেষ্টা হতেন না, উপদেষ্টা পরিষদ গঠিত হতো না, যারা যারা উপদেষ্টা পরিষদে আছেন তারা চিন্তাও করতে পারেননি তারা উপদেষ্টা হয়ে যাবেন। এরকম চিন্তা তো ৫ই আগস্টের আগে প্রধান উপদেষ্টা নিজেও করেনি। তাকে তো হঠাৎ করে দায়িত্ব নেওয়ার জন্য অ্যাপ্রোচ করা হয়েছে। তিনি নিজেই সেটা বলেছেন, ছাত্রদের অনুরোধের প্রেক্ষিতে তিনি দায়িত্ব গ্রহণ করেছেন। ছাত্ররাই তার সুতরাং নিয়োগকর্তা। ২৪ তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। ২৪ কে তারা ২৪ নিয়ে কথা বলবেন, ২৪ কে মহান হিসাবে সামনে আনার চেষ্টা করবেন, এটা খুব স্বাভাবিক। আমি এটাকে খুব স্বাভাবিক ভাবে বুঝছি। এখন আপনি ৭১ নিয়ে তিনটা সেন্টেন্স বললেন, ২৪ নিয়ে ১০টা সেন্টেন্স বলেছেন। এর মধ্যে নতুন কোনো বার্তা আছে কিনা আমি জানি না, বাট তাদের কাছে ২৪ খুবই গুরুত্বপূর্ণ, যে কারণে তারা হয়তো ২৪ নিয়ে একটু বেশি কথা বলেছেন। এটা স্বাভাবিক জি, বলতে পারেন। তার 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 বক্তৃতার বাকি অংশ বিশ্লেষণে যাবার আগে খুব গুরুত্বপূর্ণ বিষয়, তিনি নির্বাচন কবে হবে এরকম একটা ধারণা, সেটি নিয়ে অনেক আলোচনা হচ্ছে, সেটি নিয়ে নিশ্চয়ই আমি আসতে চাইবো। এই বিজয় দিবস উপলক্ষে আসলেন পূর্ব তিমুরের রাষ্ট্রপতি, একজন নোবেল লরিয়েট। তিনি আসলেন এবং সেটি নিয়েও নানান রকম আলোচনা আছে, এবং সরকার পক্ষে অনেকে আবার সমালোচনা করছেন যে তাকে রিসিভ করতে এয়ারপোর্টে গেলেন প্রধান উপদেষ্টা, এমনিতেই যানজটে স্থবির ঢাকা শহর আরও বেশি নাকাল হয়ে গেল, একদম অচল হয়ে গেল। আপনি আসলে এটিকে কিভাবে দেখছেন যে বিজয় দিবসের আয়োজনে পূর্ব তিমুরের রাষ্ট্রপতির আসা এবং তাকে নিয়ে যে উদযাপনটা হলো? আহ উনি গিয়েছেন, এটা ওনার তো উদারতা। এবং একজন নোবেল বিজয়ী আরেকজন নোবেল বিজয়ীকে, মানে আমরা যদি তাদের যে স্ট্যাটাস, প্রোটোকল স্ট্যাটাস, এটাকে যদি একটু সাইডে রেখে কথা বলি, একজন নোবেল বিজয়ী আরেকজন নোবেল বিজয়ীকে রিসিভ করতে গিয়েছেন, আমি এটাকে খুব ভালোভাবে দেখেছি। বাকি থাকলো যানজট। যানজটের জন্য নিরসনের জন্য আমাদের যে বাহিনীগুলো আছে যারা এই সিকিউরিটি দেখেন, তারা প্রধান উপদেষ্টাকে হেলিকপ্টারে করে ওখানে নিয়ে যেতে পারতেন, কোনো অসুবিধা নেই। তার বাসা হুম। যেখানে তিনি থাকেন সেখানে হেলিকপ্টার নামানোর ব্যবস্থা আছে, এবং এয়ারপোর্টে তো আপনি হেলিকপ্টার নামতে পারে, সুতরাং ওই যানজটটা হতো না। কিন্তু যানজট কিন্তু ঢাকা শহরে একটা বড় সমস্যা এখন। আপনি নিশ্চয়ই শহরে আছেন বা জানেন, ভিডিও ফুটেজ দেখেন, যানজটের নাকাল ঢাকা শহর। সুতরাং প্রধান উপদেষ্টা গিয়েছেন, তার জন্য যে বন্ধ রাখার কারণে বড় ধরনের যানজট হয়ে গেছে এরকমটা বলা যাচ্ছে না, কিন্তু যানজট হয়। জি, আগে কিন্তু এর চেয়ে বেশি যানজট হতো যখন ভিআইপিরা মুভমেন্ট করতো। একদমই আমার একদমই। নিশ্চয়ই এখন ভিভিআইপিরা মুভমেন্ট করার আগে এখন আমাদের যে সিকিউরিটি তাদেরকে ভাবতে হবে। আগে ১ ঘন্টা, আধা ঘন্টাও আপনি রাস্তা বন্ধ করে দেওয়া হতো। আমি জাপানে, চীনে, এবং অন্যান্য পৃথিবীর, ইভেন কি সৌদি আরবিয়া আমি দেখেছি, আর অন্যান্য রাষ্ট্রকে দেখেছি, মানে আমাদের রাষ্ট্রনায়করা বা প্রধানমন্ত্রী উপদেষ্টা, ওরা প্রধান উপদেষ্টা, তারা তো যান বিভিন্ন দেশে, আমেরিকাও যান। তো তাদেরকে কিভাবে ট্রাফিক নিয়ে যায় সেটা তো আমরা লক্ষ্য করেছি। তো ওখান থেকে আমরা শিখতে পারি যে আমরা কত কম ট্রাফিক লাইট বন্ধ করে আমরা আমাদের ভিভিআইপি দেরকে বিভিন্ন জায়গায় নিয়ে যেতে পারবো। এটা একটা টেকনিক, এবং এটা একটা আহ, উপরে যেতে হবে, এটা জি, জানতে হবে এবং শিখতে হবে, তাহলে শেখার মধ্যে হয়তো, দিয়ে আমরা জি, খুবই গুরুত্বপূর্ণ কথা উন্নতি হবে। বলছেন আপনি। তাহলে হয়তো মানে আমারও মনে হয় যদি এরকমটা করা হতো তাহলে হয়তো ওনারাও বুঝতেন যে যানজটে মানুষের কতটা কষ্ট হয়। তারাও যখন একটু যানজটে পড়তেন হয়তো ফিল করতে পারতেন যে সাধারণ মানুষের কষ্টটা কোন মাত্রায় হয় তাদেরকে যখন আটকিয়ে ভিভিআইপিরা চলাচল করেন। আসে নির্বাচন প্রসঙ্গে তার যে বক্তব্য, ধারণা আসলে কতটা আপনি পাচ্ছেন যে নির্বাচন সম্পর্কে কী হবে? আমি যেটা শুনলাম এবং আমি যেটা বুঝতে পারলাম, আপনি যদি আমাকে একটু অ্যালাউ করেন আমি একটু যা বুঝছি একটু খুব সামারি করে বলি। তিনি ৩টা ভাগে ভাগ করলেন যে নির্বাচন কবে হতে পারে। তিনি বললেন সকল প্রধান সংস্কার করে নির্বাচন, যেটি তিনি চান, যার জন্য তিনি বারবার আবেদন করছেন। তার জন্য কবে কত সময়সীমা সেটির কথা তিনি বললেন না। তিনি বললেন অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকার নির্ভুলভাবে তৈরি করে সেটির জন্য ২৫ সালের শেষের দিকে করা সম্ভব। আর প্রত্যাশিত মাত্রার সংস্কার করে নির্বাচন করতে গেলে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে সেটি করতে হলে ২০২৬ সালের মাঝামাঝির মধ্যে, মানে প্রথমার্ধে করা সম্ভব। ৩টি ভাগে আসলে তিনি ভাগ করলেন। আপনি কি এটি বুঝতে পারলেন? আমি আসলে আপনার কাছে অনেকগুলো এই বিষয়ে জানতে চাইব। প্রথমত হচ্ছে যে
তিনি আসলে কবে নির্বাচন চান? কারণ তিনি বলছেন যে তিনি চান এবং তিনি যে সকল দলের কাছে আবেদন করছেন সকল প্রধান সংস্কার করে নির্বাচন। সেটি মানে ডক্টর ইউনূসের চাওয়া। সেটি আপনি বুঝতে পারছেন যে সেটি যদি হয় তাহলে সেটি উনি আসলে কবে নির্বাচন চান? না, উনি কবে চান এটা উনি তো আর ব্যক্তি হিসেবে ঠিক করবেন না, এটা তো যৌথ সিদ্ধান্ত হতে হবে। এবং এই সিদ্ধান্তের সাথে আমাদের রাজনৈতিক দলগুলোর অংশীজন হিসেবে তাদের অংশগ্রহণ থাকবে, তাদের মতামত নিতে হবে। প্রথমটায় যদি আসি আমরা যে সংস্কার, সংস্কার হচ্ছে একটা চলমান প্রক্রিয়া এবং সংস্কার চলতে থাকবে। আমরা অনেকদিন সংস্কারে হাত দেইনি বলে এবং সংস্কার না করে করে আমরা বরঞ্চ স্বৈরতান্ত্রিক হয়ে যাওয়ার জন্য, আমরা কর্তৃত্ববাদী হয়ে যাওয়ার জন্য, ফ্যাসিবাদী শাসনে চলে যাওয়ার জন্য আমাদের কিন্তু একটা সংস্কার প্রয়োজন, সংস্কার করতে হবে। এবং নির্বাচনের যে সংস্কার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন, জুডিশিয়ারি যে সংস্কার, এটা নির্বাচনের সাথে সম্পর্কিত এবং খুব গুরুত্বপূর্ণ। তো সেইখানে আমাদের সংস্কারগুলো করতে হবে এবং সংস্কার কমিশন গুলো কাজ করছে, 10টির মতো সংস্কার কমিশন আছে, তাদের 31শে ডিসেম্বরের মধ্যে রিপোর্ট দেওয়ার কথা। জি। সংস্কারের যে কিছু ফান্ডামেন্টাল সংস্কার যেটা করতে হবে, যেমন আপনার আমার একটা ভালো নির্বাচন কমিশন গঠন করা, যেটা অলরেডি তারা সংস্কারের আগে করেছেন, এটা নিয়ে কথা হচ্ছে, এটা আজকের ইস্যু না। আর এই ধরনের এইভাবে মানে পূর্ববর্তী সরকারকে, যাকে আমরা ফ্যাসিস্ট বলছি, তাদের দেখানো পথে আমি নির্বাচন কমিশন গঠন করলাম, তাহলে আমি সংস্কার একদমই। আমি কমিটি একটু করলাম। যদিও এটা আপনি বলছেন যে এখনকার বিষয় না, তবুও একটু এটা নিয়ে কথা বলতে চাইবো। কারণ সংস্কার কমিশনের প্রধানের সাথে আমার নির্বাচন কমিশন গঠন হওয়ার পরপরই কথা হচ্ছে ডক্টর বদিউল আলম মজুমদার। আমি সেটা নিয়ে আরেকটু আসলে আমি একটু বড় করেই কথা বলতে চাই। আপনি কি এটা বুঝতে পারছেন প্রধান সংস্কার বলতে কি বোঝানো হচ্ছে? অল্প কিছু সংস্কার বলতে কি বোঝানো হচ্ছে? আর প্রত্যাশিত মাত্রার সংস্কার বলতে কি বোঝানো হচ্ছে? না, এটা বোঝা খুব কঠিন। তাহলে প্রধান সংস্কার কি কি পরিষ্কার করে বলতে হবে, উনি পরিষ্কার করে বলেন। আমার কাছে প্রধান সংস্কার হচ্ছে, আমি যেটি নিয়ে আলোচনা করছিলাম, নির্বাচন ব্যবস্থাটা যেহেতু পুরোপুরি আমরা ধ্বংস করে ফেলেছি, সুতরাং নির্বাচন কমিশন এবং নির্বাচনের সাথে যারা যুক্ত থাকেন, প্রশাসন, পুলিশ এবং জুডিশিয়ারি, তাদের মধ্যে এমন একটা সংস্কার করতে হবে, অথবা তাদের মধ্যে তাদেরকে বোঝাতে হবে, কারণ আমরা তো সকলকে ফেলে দিতে পারবো না, এবং তাদেরকে বোঝাতে হবে যে আমরা একটা নির্বাচন চাই, শান্তিপূর্ণ, উৎসবমুখর, এবং সকল নাগরিক তাদের ভোটাধিকার যাতে প্রয়োগ করতে পারে এবং ভোট দিয়ে যাতে নিরাপদে তাদের বাসায় যেতে পারেন। ভোট কেন্দ্রে যেন ভোট গণনা শান্তিপূর্ণ হয় এবং ন্যায় ন্যায়ানুপাত, যার ভোট যিনি পেয়েছেন তার জন্যই যেন কাউন্টটা হয়, এবং সেই রেজাল্টটা ভোট কেন্দ্রে ঘোষণা করতে হবে, এবং তারপরে সেই রেজাল্টটা যেখানে যাওয়ার, উপরের দিকে যেখানে যেখানে যাওয়ার সেখানে সেখানে চলে যাবে। এই ধরনের আইন এবং বিধি কিন্তু আমাদের আছে, সুতরাং এটার প্রয়োগ নেই। প্রয়োগ করার সময় আমাদের গণকর্মচারীরা, আমাদের রাজনীতিবিদরা, যে রাজনৈতিক দল ক্ষমতায় থাকে, এবং আমাদের নির্বাচন কমিশন ছোট জগন্নাথের মতো এগুলো এগুলো প্রয়োগ করে না, ফলে প্রয়োগ না করার ফলে নির্বাচনটাই পুরোপুরি প্রশ্নবিদ্ধ হয়ে যায়। এবং 14তে তো নির্বাচন কেমন হয়েছে আমরা জানি। 18তে রাতের বেলা ভোট হয়েছে, ব্যাপক অভিযোগ। আপনি তখন ছিলেন এদেশে, কিন্তু আমাদের মিডিয়াও সাহস করে এই কথাগুলো প্রচার করতে পারেনি। 24-এ তো আমি তুমি দামি নির্বাচন হয়েছে। তো সুতরাং নির্বাচনী ব্যবস্থার সংস্কার বলতে আমি বুঝি নির্বাচনটা উৎসব মুখর, শান্তিপূর্ণ হতে হবে। এবং বিশাল সংস্কার করে যে এটা করতে হবে এরকম নয়। আমরা এই একই ধরনের গণকর্মচারী, একই ধরনের জুডিশিয়ারি, একই ধরনের নির্বাচন কমিশন, একই ধরনের পুলিশ নিয়ে আমরা 91, 96, 2001 এবং 2008 সালে তত্ত্বাবধায়ক সরকার ছিল, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট ফান্ডামেন্টাল এজেন্ডা। তো তখন আমরা কিন্তু ভালো নির্বাচন করতে দেখেছি, এত লোক পরিবর্তন করতে হয়নি, এত সংস্কারের দরকার হয়নি। কিছু আইন কানুন ছিল, বিধিবিধান ছিল, যেগুলো প্রতিপালিত হয়েছে। মূল জিনিসটা হচ্ছে যে যে সরকার ক্ষমতা আছে এখন, ডক্টর ইউনূস এবং তার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা যারা আছেন, তাদেরকে 100% বললে একটু বেশি বলা হয়ে যায়, কারোই তো 100% কমিটমেন্ট থাকে না। বাট ডক্টর ইউনূস নোবেল লরেটের কাছে আমি 100% চাইবো, আমি 101% চাইতে পারি, এটা আমার দাবি। কিন্তু তাদের 95, 97, 98% কমিটমেন্ট থাকতে হবে যে তারা নির্বাচনটাকে সুস্থ, শান্তিপূর্ণ এবং স্বচ্ছতার ভিত্তিতে করতে চান, জি। কিন্তু নিরপেক্ষভাবে তাদের করতে সেই চান। কমিটমেন্টটা আমরা মানে নির্বাচনের আগে আমরা সেটা কিভাবে বুঝবো? আপনিই বলছিলেন যে নির্বাচন কমিশন হয়ে গেল। ডক্টর বদিউল আলম মজুমদারকে জিজ্ঞাসা করছিলাম যে তিনিও বলছিলেন যে আগের আইনটা ত্রুটিপূর্ণ। সেটি তারা বরাবর বলেছেন কিন্তু সেই আইনেই হয়ে গেল। আমি জিজ্ঞাসা করলাম যে আপনারা মানে ঠিক এটি নির্বাচন কমিশন গঠিত হবার পরপরই উনার সাথে কথা হচ্ছিল। আপনারা তাহলে এই কয় মাসে কি করলেন? তিনি বলছিলেন আমরা ছাত্র হয়ে গেছি, আমরা পড়াশোনা করছি, আইন কানুন বিধিবিধান সেগুলো পর্যালোচনা করছি। আমরা একটা আইনের খসড়াও তৈরি করেছি নির্বাচন কমিশন গঠনে। আমি জিজ্ঞাসা করছিলাম কেন সেই আইন অনুযায়ী তাহলে কমিশন গঠন করা হলো না? তিনি বললেন যে তিনি আসলে এই বিষয়ে জানেন না। আমি এটিও জিজ্ঞাসা করছিলাম যে আমরা তো জানি সংবিধান অনুযায়ী যে আ
রাষ্ট্রপতি যখন মানে যে কোনো কাজ করবেন প্রধানমন্ত্রীর দুটি কাজ ছাড়া সব কিছু প্রধানমন্ত্রীর সাথে পরামর্শক্রমে করবেন। এখানে এই বিষয়টিও প্রধানমন্ত্রীর সাথে পরামর্শক্রমে করার কথা, কিন্তু কোনো প্রধানমন্ত্রী নাই। কার সাথে আলোচনা করে তাহলে তিনি আসলে করলেন? তিনি বলছেন এই বিষয়টিও তিনি জানেন না। এরকম আমি আরও মানে জিজ্ঞাসা করছিলাম, কারণ গত নির্বাচন কমিশন যখন গঠিত হলো তখন 10 জনের মধ্যে থেকে যখন 5 জনকে বাছাই করা হলো, ডক্টর বদিউল আলম মজুমদার বেশ উদ্গ্রীব ছিলেন যে বাকি 5 জন কারা সেটি জানবার জন্য। এবারে কি জানতে চেয়েছেন, জানতে পেরেছেন, সেটিও আসলে তিনি জানেন না। এই বিষয়গুলো তিনি আমাকে বলছিলেন। তাহলে আসলে স্বচ্ছ কোথায় হলো? মানে আপনি যে বলছিলেন যে কমিটমেন্ট দেখাতে হবে, আমরা তার প্রথমেই কি দেখলাম? নির্বাচন প্রক্রিয়ার একদম প্রথম পর্যায়ে যা হলো আমরা কি দেখলাম? না, এটা স্বচ্ছ হয়নি। আপনি যদি আগের ঐতিহাসিক আলোচনায় যেহেতু গেলেন, যেটা ডক্টর বদিউল আলম মজুমদার উনি যা যা বলেছিলেন, উনি এবার জানতে চাইলেন না, উনি তো কোর্টে যেতে পারতেন, উনি তো সরকারের অংশ নয়। সুতরাং ওনার বিষয়টা ওনাকে ব্যাখ্যা করতে হবে, এবং নাগরিক হিসাবে অনেকেই তার কাছে এই ব্যাখ্যা চাবে। আপনি চেয়েছেন, কিন্তু আপনি তো কোনো উত্তর পেলেন না। এই যে উত্তর না দেবার যে প্রবণতা, এটা একটা রাজনৈতিক অপসংস্কৃতির প্রবণতা। উনি তো কোনো রাজনৈতিক দল করেন না। সুতরাং উনার এই জানা দরকার ছিল। উনি আরো জানতে চেয়েছিলেন কে কার নাম প্রস্তাব করেছে, কোন দল, কোন গোষ্ঠী, কোন ব্যক্তি তার নাম প্রস্তাব করেছে, এগুলো জানতে চেয়েছিলেন। উনি কোর্ট পর্যন্ত গিয়েছিলেন। তো এবার উনি জানলেন। তো জানলেই এটা হতে পারে যে বর্তমান উপদেষ্টা সরকারকে, উপদেষ্টা পরিষদের সরকার যেটা আছে, সেই সরকারকে উনি বিব্রত করতে চান, এটা হতে পারে একটা কারণ। বাট আমরা এই যে বিব্রত করতে চাই না, কিন্তু যদি কোনো জিনিস অস্বচ্ছ হয়ে যায়, কোনো জিনিস যদি ভুল হয়ে যায়, আমরা বলবো না এটা তো নয়। তো এখন যদি নির্বাচন কমিশন গঠনের যে আইন তারা তৈরি করছেন, তারা যখন সংস্কারের জন্য টেবিলে দিবেন, তখন যদি রাজনৈতিক দলগুলো ওই আইনটা গ্রহণ করে, তাহলে তো এই নির্বাচন কমিশনকে বাতিল করে বা তাদেরকে পদত্যাগ করে নতুন ভাবে আবার নির্বাচন কমিশন গঠন করতে হবে। পথ খোলা আছে। এমন তো না যে নির্বাচন কমিশন গঠন করেছে এবং এটাই থাকতে হবে। ওইটা বলা, ওইটাকে রাখতে চাওয়াই হবে একটা অগণতান্ত্রিক সিদ্ধান্ত বা অগণতান্ত্রিক প্রক্রিয়া। সুতরাং এটা বদলানোর সুযোগ আছে, আমি সুযোগ নেই এরকম বলছি না। তবে বদিউল আলম মজুমদারের যেভাবে তিনি আগে কাজ করেছেন, আগে চ্যালেঞ্জ করেছেন, সেই চ্যালেঞ্জটা এখন তাকে করতে হবে। উনি করবেন কি করবেন না এটা ওনার ব্যাপার। কিন্তু আমি যদি না করি, যদি না করেন, তাহলে জনগণ ভাবতে শুরু করবে যে উনি হয়তো বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের একজন বেনিফিশিয়ারি বা এদের সাথে আছেন। সুতরাং উনি কিছু বলবেন না, অন্যায় বা অন্যায় কিছু ঘটলে জি, এটা মেনে নিশ্চয়ই নেবেন। কাউকে তো এটা চ্যালেঞ্জ তার করতে হবে। ব্যাপার। আগে যেমন ছিল বিরোধী একটা পক্ষ ছিল, অন্ততপক্ষে মাঠে ছিল। তারা নানান রকম সমালোচনা করতো। এখন তো সবাই ঐক্যমত। তাহলে আ চ্যালেঞ্জটা কে করবে? সেই প্রশ্নটা, স্বচ্ছতার জন্য তো এই আমাদের যে চ্যালেঞ্জটা চ্যালেঞ্জটা যেমন আপনার করতেই সাথে হবে। আলোচনা হচ্ছে, আমি তো বললাম যে এটা এটা একদমই, অবশ্যই একদমই। জি, ভুল নিশ্চয়ই আপনি হয়েছে, সেটি বলছিলেন। ভুল হয়েছে। একটু আসি সুতরাং যে এটা একটা চ্যালেঞ্জ। জি, আ জনাব আবু আলম শহীদ খান, জাতীয় ঐক্যমত কমিশন গঠন, সেটির কথা বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূস তার বিজয় দিবসের ভাষণে। এটাও একটু বুঝতে চাই। এই জাতীয় ঐক্যমত কমিশনটা আসলে কি? মানে জাতীয় ঐক্যমতটাই আসলে কিভাবে হবে? আ ধরুন সংস্কারের ক্ষেত্রে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে হবে বলা হচ্ছে। এই ঐক্যমতটা কি মানে কি? মানে সব রাজনৈতিক দল একমত হবে? মেজরিটি রাজনৈতিক দল একমত হবে? আবার বিএনপি একাই বাকি সব রাজনৈতিক দলের চেয়ে বেশি মানে জনগণের সমর্থন পুষ্ট, বর্তমানে যারা সক্রিয় রাজনীতি করছে তাদের কথা বলছি। সেক্ষেত্রে আসলে এই ঐক্যমতটা, জাতীয় ঐক্যমতটা কি সেটা কি বুঝতে পারেন? জাতীয় ঐক্যমত্যা এখন যেটা বলা হচ্ছে, এখনকার যে জাতীয় ঐক্যমত্যের যে ডেফিনেশন বা কথাবার্তা যেটা বুঝছি, সেটা হলো যে পতিত স্বৈরাচারের দল মানে আওয়ামী লীগ এবং তাদের সাথে 14 দল জাতীয় পার্টি, যে তিনটা অংশ। তো এদের তো ধরেন আগে 35 থেকে 40 বা 46% ভোটারকে তারা প্রতিনিধিত্ব করতেন। যদি জাতীয় পার্টিকে ধরি, তাহলে তো লাস্ট ইলেকশনে তাদের ভোট, যদি 2008 সালের কথা ধরি, তখন তারা 53% ভোটারের প্রতিনিধিত্ব করেছেন বা ভোট পেয়েছেন। তো তাদেরকে বাদ দিয়ে জাতীয় ঐক্যমত্য হলে, এখন তাদের ভোট কত এটা আমরা জানি না, এবং তারা ভোটে আসতে পারবেন কিনা সেটাও জানি না। তো তাদেরকে যখন বাদ দিয়ে আপনি জাতীয় যখন বলবেন, তো জাতীয় ঐক্যমত্য তো তাহলে তো পার্সেন্টেজ ওয়াইজ যদি বলি, যদি কমিয়েও দেন তাদেরকে কোনো কারণে, তাহলেও তো 40% জাতীয় ঐক্যমত্যের বাইরে থাকবে, এরকমটা বোঝা। সেটাকে জাতীয় ঐক্যমত্য বলা যাবে কিনা, এটা একটু আমাদের গভীরভাবে আলোচনা করতে হবে। জাতীয় ঐক্যমত্য মানে হচ্ছে যে জাতির সব সংগঠন, হুম। রাজনৈতিক দল এবং অন্যান্য সামাজিক সংগঠন সবাই মিলে একটা ঐক্যমত্য করা। সেখানে 100% হবে না, এটা ঠিক। তবে 90%, 95% রিচ করতে হবে। আপনি ভারতে দেখেন, ভারতে যখন কোনো ক্রাইসিস হয়, তখন তারা তো সমস্ত বিরোধী দল, সমস্ত রাজনৈতিক দল, তারা পার্লামেন্টে যারাই আছেন, সবাই একসাথে বসে আলাপ আলোচনা করে একটা সিদ্ধান্ত নেয়। তো সেখানে তো একটা, তখন এটাকে জাতীয় ঐক্যমত্য আপনি বলতে পারেন। তো এখন জাতীয় ঐক্যমত্য কেমন হবে সেটার একটা ডেফিনেশন দরকার।
এবং বাই ডেফিনেশন বা আলাপ আলোচনা যেটা আমরা বুঝতে পারছি, সেখানে আওয়ামী লীগ থাকবে না দল হিসাবে, সেখানে জাতীয় পার্টি থাকবে না এবং 14 দলও থাকবে না। সুতরাং এই ধরনের জাতীয় ঐক্যমত্য বলবেন কিনা এটা রাষ্ট্রবিজ্ঞানীদের ভালো মতো বুঝতে হবে। এবং কমিশন করে তো আসলে জাতীয় ঐক্যমত্য করা যায় না। জাতীয় ঐক্যমত্য এমন একটা জিনিস, এটা গড়ে ওঠে এবং এটা মানুষের মধ্য দিয়ে গড়ে ওঠে। এবং রাজনৈতিক দলগুলোকে অংশীজনের অংশীজনকে আলোচনায় এনে তারপরে এটা আপনি করতে পারেন। এটা দেখতে হবে। এখনই জাতীয় ঐক্যমত্য হয়ে যাচ্ছে এরকম তো নাও হতে পারে। আমরা দেখি, অপেক্ষা জি। করতে হবে। যারা আসলে জাতীয় মানে ঐক্যমত্য আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ 14 দল সহ তাদের তো বাদ রেখে জাতীয় ঐকমত্যের কথা বলা হচ্ছে। যারা আছেন মানে বিভিন্ন ইস্যুতে ইতোমধ্যে যেমনটি দেখা গেছে, যেমন আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কিনা এই বিষয়ে ঐকমত্য নেই। বিএনপি বলছে তাদের করতে পারা উচিত, এরকম একটা বক্তব্য তাদের কাছ থেকে বিভিন্ন সময় এসেছে। ছাত্রদের পক্ষ থেকে বলা হচ্ছে যে কোনোভাবেই তারা আসলে এই বিষয়টা না, আওয়ামী লীগ কোনোভাবেই নির্বাচনে আসতে পারবে না, তাদের এরকম একটা স্পষ্ট বার্তা আছে। মানে নানান রকম পদ্ধতি, নির্বাচন কবে, সব সংস্কার করে নির্বাচন, ছাত্রদের পক্ষ থেকে এটা একাধিকবার বলা হয়েছে। বিএনপি চায় অতি দ্রুত নির্বাচন, খুব সংক্ষিপ্ত আকারে সংস্কার শেষে নির্বাচন। মানে তাহলে তো বেসিক বিষয়ে এখনো জাতীয় ঐক্যমতের কিছু জায়গা আছে। আপনি বলছিলেন যে আমাদের আসলে বুঝতে হবে জাতীয় ঐক্যমতের কমিশন মানে সেটি আসলে কীরকম হয়ে দাঁড়ায়। নিশ্চয়ই সামনে দেখব। তাহলে আসলে আপনার কাছে কি মনে হচ্ছে নির্বাচনটা কবে হবে? আমার কাছে যেটা মনে হয় যে অন্তর্বর্তীকালীন সরকারের বাই ডেফিনিশন অন্তর্বর্তীকালীন সরকার মানে অন্তর্বর্তীকালীন সরকার। এটা হলো দুই সরকারের মাঝখানে একটা সরকার। যে হুম। ফ্যাসিবাদী সরকার চলে গেছে, এখন আমরা জনগণের ভোটের মধ্য দিয়ে নির্বাচনী সংস্কার যতটুকু প্রয়োজন, মিনিমাম প্রয়োজন, মিনিমাম সেইটুকু করার মধ্যে দিয়ে আমরা জনগণের ভোটের মধ্যে দিয়ে ভোটের মাধ্যমে যারা নির্বাচিত হবেন, যাদেরকে জনগণ পছন্দ করবে, তারা একটা সরকার গঠন করবেন এবং দায়িত্ব নেবেন। সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। নিশ্চয়ই 4 বছরের সরকার বা 5 বছরের সরকার না। মানে সারা পৃথিবীতে যে গণতান্ত্রিক দেশগুলো আছে, কোথাও 4 বছর, আমেরিকা 4 বছর প্রেসিডেন্ট হন। আমাদের পার্লামেন্টারি সিস্টেমে 5 বছর আছে, কোথাও কোথাও 4 বছর আছে। সুতরাং 4 বছর 5 বছরের সরকার যখন আমরা চিন্তা করি, তখন আমরা জনগণের ভোটে নির্বাচিত সরকারের কথা চিন্তা করি। আর আমাদের দেশের তত্ত্বাবধায়ক সরকার যখন চিন্তা করতো, ওটা 90 থেকে 120 দিনের সরকার ছিল। তো সেটা তো এখন নাই। আমাদের একটা অন্তর্বর্তীকালীন সরকারের রেকর্ড আছে 2006 সালে। সেই সরকারের মেয়াদ প্রায় 2 বছরের মতো ছিল। তারা 2 বছর ছিলেন। তো তখন থেকে এরকম ধরে নিতে পারেন যে এই সরকার হয়তো 2 বছর একটা অন্তর্বর্তীকালীন সরকার থাকতে পারে। তো অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ আপনি 2 বছর পর্যন্ত হয়তো সকলেই মেনে নেবেন বা মানার চেষ্টা করবেন। না ইচ্ছা করলেও মেনে নেবেন। বিএনপি এবং অন্যান্যদের মধ্যে এই যে রাজনীতির ক্ষেত্রে যে তফাৎটা আপনি দেখছেন, সেটা এই তফাতের কারণ পরিষ্কার। কারণ বিএনপি মনে করে যে আওয়ামী লীগ যেহেতু মাঠে নাই, আওয়ামী লীগ যেহেতু দল হিসেবে এখন বিচ্ছিন্ন, নেতা নেত্রীরা নাই, তাদের পার্টিটা প্রায় একটা ভঙ্গুর অবস্থায় আছে। এই সময় যদি নির্বাচন হয়, তাহলে বিএনপির যে ভোট আছে 35% যে ভোট ছিল, বা 30 থেকে 35%, সেই ভোট প্লাস আরো কিছু পপুলার ভোট, ফ্যাসিলিটিং ভোট যোগ হয়ে তারা একটা সরকার গঠনের মতো সমর্থন পাবেন, এটা বিএনপি মনে করে। এবং যত তাড়াতাড়ি নির্বাচন হবে, তত তাড়াতাড়ি বিএনপি সরকার গঠন করতে পারবে। সুতরাং তাদের একটা নির্বাচনের তাড়াহুড়া আছে এবং তারা একটা জেনে শুনেই যেহেতু মনে করেন যে এটা করে। ছাত্ররা যারা নতুন দল করতে যাচ্ছেন, তারা অন্য একটা দলকে ভোটে আসতে দেবেন না, বা কয়েকটা দলকে ভোটে আসতে দেবেন না। তারা চিন্তা করতেছেন যে তারা দলটা গঠন করবেন, দলটা তো গঠন করার পর পরে তাদেরকে দলের কার্যক্রম গুছিয়ে আনতে হবে। তারা বিভিন্ন জায়গা থেকে লোকজন সংগ্রহ করবেন। তারা মনে করেন যে তারা ভালো মানুষ, সৎ মানুষ সংগ্রহ করবেন, সংগ্রহ করে দল যখন গঠন করবেন, এটার জন্য তাদের কিছু সময় দরকার। সুতরাং তারা তাদের স্বার্থে দুই পক্ষই দুইজনের গোল, লক্ষ্য এবং উদ্দেশ্য পরিষ্কার। সুতরাং তারা মনে করেন যে যতটুকু দেরি হবে ততটুকু তাদের দল গঠনের কাজে ব্যবহার করতে পারবেন। তো এখানে আমাদেরকে একটা মধ্য পর্যায়ে যেতে হবে। যে আপনি তো দল গুছানোর জন্য, দল গঠনের জন্য তো অন্তর্বর্তীকালীন সরকার না। কে দল করবেন, কে রাজনীতি করবেন, কি দল করবেন, এরকম শত ফুল ফুটতে থাকবে। আমি তো ঢাকায় প্রায় 20টা গ্রুপের কথা জানি যারা নতুন দল করার চিন্তা ভাবনা করছেন। ছাত্রদেরটা খুব আলোচিত হয় এবং তারপরেও 20টা গ্রুপ আছে। সেনাবাহিনীর রিটায়ার্ড কর্মকর্তারা, তারা একটা দল গঠনের চেষ্টা করছেন। সিভিল সার্ভিস থেকে যারা রিটায়ারমেন্টে গেছেন, তারা একটা দল গঠনের চেষ্টা করছেন। ওই আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং অন্যরা যারা বিভিন্ন দল থেকে, বিএনপিরও কিছু লোক যারা নমিনেশন পাবেন না, তারাও মনে করছেন যে তাদেরও একটা দল গঠন করা উচিত, একটা তৃতীয় ধারা সৃষ্টি হওয়া উচিত। আর ছোট ছোট রাজনৈতিক দলগুলো তো অলরেডি অ্যাক্টিভ আছে। সুতরাং এইখানে আপনি যে সময়টা পাবেন, ইনুস সাহেব যে সময়টা বলেছে যে 25শে ডিসেম্বরে অথবা 26শে
জানুয়ারি ফেব্রুয়ারি মাসের মধ্যে মধ্য ফেব্রুয়ারির মধ্যে একটা জুনের নির্বাচন মধ্যে। করা সম্ভব। আমার জুনের মধ্যে একটা নির্বাচন করা সম্ভব। জুন একটু দেরি হয়ে যায়, কারণ জুন বাংলাদেশের নির্বাচনের উপযোগী মাস না। আমাদের নির্বাচনগুলো করতে হবে আমাদের শীতকালে। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই ৩ টা মাস আমাদের, হুম। মার্চেও যেতে পারে। অনেক গরম পড়ে। আমরা বৃষ্টিপাতের মধ্যে জুন মাসে আসলে নির্বাচন করা যায় না। জনগণ ভোট দিতে আসতে পারে না, বন্যা হয়। সুতরাং আপনাকে ২৫শে ডিসেম্বর থেকে মার্চের মধ্যে আপনারা কোনো এক সময় একটা নির্বাচন আয়োজন করলে ওটা মনে হয় উপযুক্ত সময় হবে। এবং উনি যতটুকু সংস্কার চান করতে পারবেন, এবং যতটুকু সংস্কার আমরা জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে, মানে এই যে রাজনৈতিক দলগুলো এখন সক্রিয় আছে, যে গোষ্ঠীগুলো সক্রিয় আছে, তাদের ঐক্যমত্যের ভিত্তিতে তো করতে হবে। একটা তো আপনি বাদ দিতে পারবেন। কতটুকু বাদ দিতে পারবেন সেটা তো সময় বলে নেবে। বাট বাকিদের সাথে তো ঐক্যমত্য লাগবেই। আপনি কি করবেন, কিভাবে করবেন? হুম। সেটা করে আমাদের মনে হয় ২৫শে ডিসেম্বর, তাহলে তো মোটামুটি ২৬শে জানুয়ারি। সেনাপ্রধান যেমন সময়সীমা বলেছিলেন ১৮ মাস নির্বাচনের জন্য লাগতে পারবে, মানে নির্বাচন হবে ১৮ মাস পর, সেরকমই একটা সময়সীমা দেখা যাচ্ছে। হ্যাঁ, সেনাপ্রধান হয়তো অনেক চিন্তা ভাবনা করে এটা বলেছেন, তখন অনেক সমালোচনা হয়েছিল। তো এখন যে অবস্থায় রাষ্ট্র চলছে, সেখানে সেনাপ্রধান আমাদের সেনাবাহিনীর একটা গুরুত্বপূর্ণ অংশীদার তারা। তো তাদের সমর্থন দরকার, এবং তাদের যে সমর্থন, তাদের যে সহযোগিতা, এটা খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং তাদের যদি কোনো বক্তব্য থাকে, তারা যেটা মনে করবেন সেটাকে গুরুত্ব দিয়ে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। এই বিষয়ে আমি একদম পরিষ্কার। জি, ভারতীয় পররাষ্ট্র সচিব যে আসলেন বাংলাদেশে, আ আ মানে সে বাংলাদেশ সফর করলেন, সেখানে একটা বৈঠকের বিষয়ে গুঞ্জন জানা যাচ্ছে। সেনা বাহিনীর সাথে, মানে সেনা প্রধানের সাথেও তিনি সাক্ষাৎ করেছেন। ১ ঘন্টার একটি বৈঠক, যেটি সম্পর্কে খুব আসেনি। এরকম একটা বিষয় আছে। এই বিষয়টা কি একটু জানেন? না, এটা, এই বৈঠক যে হয়েছে গুঞ্জন না। এই বৈঠক হয়েছে এটা নিশ্চিত। আচ্ছা। নিশ্চিত করেছেন আমাকে অনেক সাংবাদিক এবং অনেকে ভেতরের মানুষেরা। এবং এই বৈঠকটা শিডিউলে ছিল না, এটাও ঠিক আছে। এবং এটা একদম শেষ মুহূর্তের বৈঠক। এটা উপদেষ্টা পরিষদ জানতেন কিনা আমি জানি না। তো পরবর্তীতে তাদেরকে ব্রিফ করা হয়েছে এই বৈঠক সম্পর্কে। ভারতের যে পররাষ্ট্র সচিব এসেছিলেন কিন্তু বৈঠক করেছেন। এবং আমরা মাঝে মাঝে বলি না যে, একটু আগে আপনি বলছিলেন যে সমালোচনা হচ্ছে কেন প্রধান উপদেষ্টা গিয়ে রিসিভ করলেন আরেকজন রাষ্ট্রপতিকে। তো ধরেন ভারতের পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক তো পররাষ্ট্র সচিব, পররাষ্ট্র সচিব এটা রুটিন বৈঠক ছিল। ওই পর্যায়ে তো হওয়ার কথা ছিল। কিন্তু আমরা ভারতের পররাষ্ট্র সচিবকে মুখে যত বড় বড় কথা বলি না কেন, বা যত ধরনের সেন্সেশন তৈরি করার চেষ্টা করি না কেন, বা ঘোষণা করি না কেন, তা আমরা তো দেখি যে আমরা আসলে কি করছি। তো তখন তো পররাষ্ট্র সচিব ভারতের, তিনি এমন একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে আসলেন, তিনি পররাষ্ট্র উপদেষ্টার সাথে কথা বলেছেন, প্রধান উপদেষ্টার সাথে কথা বলেছেন। এবং এখন আপনি যা বললেন, যাবার পথে ক্যান্টনমেন্টে ওদের সেনাপতি, মানে সেনাবাহিনী প্রধানের বাসায় ১ ঘন্টার একটা বৈঠক করে ফিরে গিয়েছেন। তো সেটা খুবই গুরুত্বপূর্ণ কি বৈঠক হয়েছে নিশ্চয়ই ১ ছিল। ঘন্টার বৈঠকে? এবং তার আমি কিছু খুব আমরা জানি। ডিটেইলসে জানিও নি আসলে। আসলে কি হয়েছে ১ ঘন্টার বৈঠকে? আমরা জানি না, কেউ জানে না। এটার বিষয়ে কোনো ব্রিফ তো নাই আমাদের কাছে। হুম। ব্রিফ করা হয়নি। এটা ওয়ান টু ওয়ান বৈঠক ছিল নাকি, আ উনারা ৩ জন গিয়েছিলেন, আপনার যারা ভারত থেকে আসছিলেন, ভারতের ৩ জন ছিলেন। কিন্তু ওখানে সেনাপ্রধানের সাথে কারা ছিল এটাও জানা যায়নি। সুতরাং এই ব্রিফ না পাওয়া পর্যন্ত আপনি আপনি কি করবেন? আপনি কোনো কিছু বলতে পারবেন না। বলা সম্ভব না। কিন্তু তবে এটা গোপনীয়তা কেন? গুরুত্বপূর্ণ বৈঠক ছিল। সেটিই বোঝা যাচ্ছে। এটাও একটা বড় প্রশ্ন। গোপনীয়তা কেন? হয়তো আমরা জানবো, হয়তো আমরা কোনদিনও জানবো না। বিশ্বে তো অনেক গোপনীয় জিনিস ঘটে যেটা জানা যায় না। তো হয়তো আমরা জানবো, জানা উচিত। আপনি যদি ওইভাবে বলেন, তাহলে তো নাগরিক হিসেবে আমার জানার অধিকার আছে। কি বৈঠক হলো? ওখানে আবার কোনো গোপন চুক্তি হয়ে গেল কিনা? মানে ভারতের সাথে আমাদের চুক্তি নিয়ে তো নানান কথা। এজন্য আমি আরেকটা টিভি শোতে আপনাকেও বলতে চাই। যারা দেখবেন তাদের উদ্দেশ্যে এটা বলতে চাই। এবং আমার প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের কাছে দাবি, ভারতের সাথে, চীনের সাথে এবং অন্যান্য সকল দেশের সাথে, সকল সহযোগী সংস্থার সাথে যত চুক্তি হয়েছে এটা প্রকাশ করা হোক। কেন আমরা চুক্তি খেলা আর করতে চাই না। হুম। আমরা তো এর আগে একটা চুক্তি নিয়ে অনেক কথা বলেছিলাম। বন্ধুত্বপূর্ণ চুক্তি, দেশ বিক্রির চুক্তি, ২৫ বছর মেয়াদী চুক্তি। পরে যখন ওটা বের হয়েছে তখন তো আমরা তেমন কিছু খুঁজে পাইনি। সুতরাং আমি চুক্তি খেলা না করে আমি জনগণের জন্য সবকিছু উন্মুক্ত করে দেওয়ার পক্ষে আছি। জি। এবং সেখানে যদি কোনো আমাদের রাষ্ট্রের বিপক্ষে কিছু থাকে, আমাদের জাতির বিপক্ষে কিছু থাকে, আমাদের জাতীয় স্বার্থ যদি বিঘ্নিত হয়, অবশ্যই এটা আলোচনা করে এগুলো পার্লামেন্টে নিতে হবে এবং নিশ্চয়ই। পার্লামেন্টে মজার রেজোলিউশন ব্যাপার এর হলো, মাধ্যমে এটা রিজলভ করতে আমার হবে। এই আয়োজনেরই গত পর্বে আমার অতিথি ছিলেন সাবেক এমপি, আওয়ামী লীগের এমপি ডাক্তার হাবিবে মিল্লাত সিরাজগঞ্জে। তিনিও বলছিলেন যে আ
মানে কেন সেই চুক্তিগুলো তাহলে প্রকাশ করা হচ্ছে না? যদি সেখানে গোপনীয় কিছু থাকে তাহলে প্রকাশ কেন করা হচ্ছে না? তিনিও এই বিষয়টি বলছিলেন এবং তিনি পররাষ্ট্র তিনি মন্ত্রণালয় সম্পর্কিত এখন স্থায়ী বললে তো কমিটির সদস্যও ছিলেন শারমিন, সে সময়। তিনি এখন বললে হবে না, তিনি যখন এমপি ছিলেন তখন বলেননি কেন? তখন বলেননি। এই যে আপনি চীনাদের কথা কেন বললাম, আপনি সচিবালয়ে চীনা যে ভ্যাকসিন, কোভিড ভ্যাকসিন কেনা নিয়ে একটা লঙ্কা কাণ্ড, মহাকাণ্ড ঘটেছিল। একজনকে ওখানে সচিবালয় থেকে গ্রেফতার করে জেলখানায় পাঠিয়ে দেওয়া হয়েছিল, একজন সাংবাদিককে। তিনি নাকি ফাইল চুরি করতে হুম, গিয়েছিলেন, ফাইল চুরির অপবাদ দিয়ে, রোজিনা আক্তার। অথবা কোনো একটা কারণ, রোজিনাকে। তো আপনি ওই চুক্তিটাও প্রকাশ করেন না। সেন্সিটিভ, প্রাইস সেন্সিটিভ চুক্তি আপনি একটা পর্যায়ে পর্যন্ত প্রকাশ নাও করতে পারেন, বাট এখন প্রকাশ করেন, এখন তো অসুবিধা নাই। এই যে বাংলাদেশের মানে রাজনীতিতে আমরা সবসময় অভিযোগ দেখেছি, একটা দল চলে যাওয়ার পর আরেকটা দল এসে ক্ষমতায় বসে নানান অভিযোগ, হুম, কিন্তু তারপরে আর কিছু করে না। যেমন একদম। ধরেন স্পেশাল পাওয়ার অ্যাক্ট কে করেছিল 74 সালে? বঙ্গবন্ধু সরকার করেছিল, শেখ মুজিবের সরকার করেছিল। তারপরে আজকে 24 সালে যখন আপনার সাথে কথা বলছি, এখন স্পেশাল পাওয়ার অ্যাক্ট আছে, তাই না? আচ্ছা। এবং এটা ব্যবহারও হচ্ছে, এখনো ব্যবহার হচ্ছে। তো আপনি স্পেশাল পাওয়ার একটা জঙ্গলি আইন, আপনি এই বঙ্গবন্ধুকে হত্যা করার বা বঙ্গবন্ধু সরকার উৎখাত করার জন্য যে কয়টা কারণ ছিল তার মধ্যে এটা একটা অন্যতম কারণ। হ্যাঁ, বাকশাল একটা অন্যতম কারণ। তো তারপরে আপনি ওই পাওয়ার, স্পেশাল পাওয়ার বাতিল করেন না। আপনি ডিজিটাল সিকিউরিটি আইন, এটা নিয়ে কত কথা, এখনো বাতিল করেন না। ওই আইনের কোনো, আপনি বলেন যে এটা জঙ্গি আইন, কত সমালোচনা, তো আপনি এখনো বাতিল করেন না। আপনি র্যাব নিয়ে, র্যাবের গঠনের সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্লামেন্টে যে সমস্ত ভাষণ দিয়েছিলেন, জাস্ট গুগল গিয়ে সার্চ করেন কি বলেছিলেন তিনি। তারপর ক্ষমতায় আসার পরে তিনি র্যাবকে আরো শক্তিশালী করে দিতেন, এবং র্যাব এমন এমন কাজ করা শুরু করলো যে একটা বিদেশি রাষ্ট্র, যুক্তরাষ্ট্র, একটা নিষেধাজ্ঞা দিল। এখন বিএনপি বলছে র্যাবকে ডিসম্যান্টেল করতে হবে, র্যাব আর রাখা যাবে না, যে বিএনপি এটা সৃষ্টি করেছিল। গুম কমিশন বলছে র্যাব রাখা যাবে না, র্যাব ডিসম্যান্টেল করতে হবে। তো তাহলে আপনি কেন স্পেশাল বাহিনী গঠন করেন ভাই? আপনি একবার রক্ষী বাহিনী গঠন করেছিলেন, 75-এর পর থেকে ডিসম্যান্টেল করতে হয়েছে, এবং কি কি করেছিল রক্ষী বাহিনী সবাই জানে। র্যাব গঠন করলেন, এলিট ফোর্স, কি কি অনেক ভালো কাজের পাশাপাশি বিচার বহির্ভূত কত হত্যা করেছে, গুম খুনের সাথে যুক্ত হয়ে পড়েছে। তো এই এখন আপনি ডিসমেন্টেল করবেন, তাহলে এটাও একটা ঐক্যমত্য হওয়া উচিত যে আমরা ভবিষ্যতে আর কোনো বিশেষ বাহিনী তৈরি করব না, আচ্ছা, বিশেষ আমরা বাহিনী না হয় গণতান্ত্রিক বুঝলাম। কিন্তু প্রক্রিয়ায়। কিন্তু গুম কমিশনের প্রতিবেদনে আপনি বলছিলেন যে তারাও প্রস্তাব করেছে র‍্যাব বিলুপ্তির কথা, বিএনপি বলছে র‍্যাব বিলুপ্তির কথা। কিন্তু গুম কমিশনের প্রতিবেদন খুবই লোমহর্ষক প্রতিবেদন। সেখানে আ আ নির্যাতনের ভয়াবহ রকমের বর্ণনা আছে। সেখানে বলা হচ্ছে যে আম এই 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 ধরনের কাজের সাথে এনটিএমসি আছে, ডিজিএফআই আছে, র‍্যাব আছে, পুলিশের ডিবি আছে। মানে অনেক বাহিনীই তো সম্পৃক্ত আছে। শুধু র‍্যাব বিলুপ্তি কেন? না, র্যাব একটা স্পেশাল বাহিনী, এবং ধরেন আপনি যদি বলেন যে এটাকে যদি 100% ধরে নিয়ে আমরা আলোচনা করি, তাহলে 100%-এর মধ্যে 70-80% দায় র্যাবকে দিতে হবে। তো র্যাবকে ওইভাবে ব্যবহার করা হচ্ছে। এবং আপনি অন্যান্য বাহিনীর যেটা বললেন, আয়নাঘর অন্যান্য বাহিনীর হচ্ছিল। আমরা তো ডিবি হারুন সাহেবের অফিসে একটা আয়নাঘরের মতো ঘর মানে র‍্যাব প্রধান দেখতে স্বীকারও পেয়েছি, করেছেন। এবং র্যাব প্রধান নিজেও স্বীকার করেছেন। সো পুলিশ, র্যাব প্রধান এবং আমাদের যারা এই বাড়াবাড়িটা করেছেন, যারা আইন লঙ্ঘন করেছেন, তারা তো জানেন বাংলাদেশের পুলিশ তো পুলিশ অ্যাক্ট অনুযায়ী চলার কথা। প্রত্যেকে কিন্তু জানেন তাদের আইনে কি ক্ষমতা দেওয়া হয়েছে, এবং মানে কি দায়িত্ব তারা পালন করবেন। তো যারা ক্ষমতা অপব্যবহার করেছেন, যারা গুম খুন হত্যাকাণ্ড এসবের সাথে যুক্ত ছিলেন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সাথে, তাদের প্রত্যেকের বিচারে আনা উচিত। এবং আপনি তো সব বাহিনীকে ডিসম্যান্টেল করতে পারবেন না। এই সমস্ত বাহিনী, প্রচলিত বাহিনী যেগুলো আছে, সেগুলোর মধ্যে যে তাদের মধ্যে আবার স্পেশাল সেল যেগুলো বানানো হয়েছিল, সেগুলোকে আপনি ডিসম্যান্টেল করে দিতে পারবেন, নিশ্চয়ই করবেন। মানে যারা আছেন নিশ্চয়ই সেনাবাহিনী চিন্তা করবে তাদের গোয়েন্দা বাহিনীগুলোকে কিভাবে পুনর্গঠন করা যায়, সেখানে তো তারা সংস্কার চিন্তা করবেন। পুলিশ নিশ্চয়ই, পুলিশ সংস্কার কমিশন তো হয়েছে, পুলিশ সংস্কার কমিশন থেকে আমরা পাবো। এবং পুলিশের যে প্রধান আছেন তিনি নিশ্চয়ই চিন্তা করবেন যে তার বাহিনীকে নিয়ে যে এত কথাবার্তা এইসব, কিভাবে তিনি তার ডিবি পরিচালনা করবেন, কিভাবে তিনি তার সিআইডি কে পরিচালনা করবেন। পুলিশের তো বেশ কয়েকটা উইং আছে, তো তাদের এই উইং গুলো তারা কিভাবে পরিচালনা করবেন, পিবিআই কে কিভাবে পরিচালনা করবেন, সুতরাং তারা এটা নিশ্চয়ই ঠিক করবেন। এবং তারপরে তো কমিশন আছে, সেইভাবে আমাদের যারা প্রশাসন চালান, প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা, তারা ঠিক করবেন যে প্রশাসনের কর্মকর্তারা সব কি সব ধরনের এক্সেস করেছিল, কিভাবে দলবাজ হয়ে গেছিল, দলান্ধ হয়ে গেছিল, কিভাবে নির্বাচনকে নষ্ট করে ফেলেছে, এগুলো তারা চিন্তা করবেন। জুডিশিয়ারি নিশ্চয়ই চিন্তা করবে, চিফ জাস্টিস চিন্তা করবেন তার জুডিশিয়ারিকে কিভাবে নতুন করে পুনর্গঠন করা যায়। তো আমাদের অনেক জায়গায় পুনর্গঠনের বিষয় আছে, বাট 4 মাস 3-4 দিন বোধহয় হয়ে গেছে আজকে, মানে 1 সপ্তাহ পার হয়ে গেছে, 8 তারিখের পরে আপনার 10 দিন। তো 4 মাস 10 দিন পরেও কিন্তু আমরা
এই যে কথাগুলো আলোচনা করতেছি এবং এটার যে বাস্তবায়ন, এটার জন্য যে কাজ করা হয়, সেই কাজের গতি নিয়ে কিন্তু মানুষের আহ, একটা সন্দেহ, অবিশ্বাস, আস্থার সংকট সৃষ্টি হয়েছে। মানুষ ভাবছিল যে আরো দ্রুত এই কাজগুলো করা হবে। জি। আপনি বলছিলেন যে এই বাহিনীগুলো তাদেরকে চিন্তা করতে তাদের শীর্ষ পর্যায়ে চিন্তা করতে হবে। তাদেরকে কিন্তু একটা দায় দিয়ে মানে তারা যারা দায়িত্বে ছিলেন তাদের দায় দিয়ে তাদের ওই শীর্ষ পদ থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। নতুন লোক এসেছেন সেই পদে। কিন্তু সেনাবাহিনীর দায়িত্বে সেনাপ্রধান যিনি ছিলেন তিনিই আছেন। মানে তিনিই ছিলেন যখন এই গুমের ঘটনাগুলো ডিজিএফআই সহ বাকি বাহিনী মানে সেনাবাহিনীর ভিতরে যেগুলো ঘটতো তিনিই ছিলেন। মানে আ তার কাছেও কি এই প্রশ্নটি করা যায় যে তিনি কেন তখন কিছু করেন নাই বা বাকি বাহিনীর প্রধানরা যেমন তাদেরকে দায় দেওয়া হয়েছে তার উপরেও কি দায় বর্তায়? এইটা তো মানে আপনাকে আহ, একটা দায় আপনি প্রশ্ন করতে পারেন, নিশ্চয়ই তারা তাদেরকে উত্তর চাইতেই পারে। যে নতুন বাংলাদেশে এটা চাইতে পারেন, আগে চাওয়ার কোনো সুযোগ ছিল না। এই যে ছাত্র গণ অভ্যুত্থানের পরে যে পরিবর্তিত পরিস্থিতি, এখন হয়তো চাইতে পারবেন। আমার একটা রিক্সাওয়ালার কথা মনে পড়ে। যখন 90 গণ অভ্যুত্থান হয়েছিল, আমি একটা রিক্সা করে আজিমপুর থেকে ধানমন্ডির দিকে যাচ্ছিলাম। সে উল্টা পথে যাচ্ছিল। তাকে বললাম যে ভাই তুমি উল্টা পথে যাচ্ছ কেন? ওই পথটা তো ইয়া আছে, ওই পথে তো কোনো গাড়ি ঘোড়া নেই। স্যার আজকে সুযোগ পাইছি স্বাধীন, এই জন্য উল্টা পথে যাই। তখন আমার খুব ইচ্ছা হলো যে তার সাথে একটু কথোপকথন করি। আমি তাকে জিজ্ঞেস করলাম, কদিন তুমি স্বাধীন থাকবা? স্যার এই আগামীকাল পরশু পর্যন্ত থাকো, তারপরে সব একই রকম হয়ে যাবে। এখন আপনি এই যে এখন যে প্রশ্নটা করবেন, এই প্রশ্নটা আপনি আগামী কতদিন করতে পারবেন সেটা নিয়ে আমি চিন্তা করছি, ভাবছি। বাট এই প্রশ্নটা আপনি করতেই পারেন। এবং দেখা গেছে যে মানে প্রধানমন্ত্রীর কাছে সরাসরি এই বাহিনী প্রধানরা জবাবদিহি করতো, এরকম একটা দেখা গেছে। আপনি এই যে গণতান্ত্রিক অবস্থা থেকে যখন স্বৈরতান্ত্রিক বা সামরিক শাসন যখন আসে, তখন যারা প্রেসিডেন্ট হন বা তারপর যারা প্রধানমন্ত্রী হয়েছে, আপনি বাংলাদেশের এই বা যিনি এখন প্রধান উপদেষ্টা আছেন, আমি তার প্রোগ্রামটা চাই না, কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিদের প্রোগ্রামে সকালের প্রথম অংশটাই হলো বিভিন্ন বাহিনী প্রধানের সাথে তার বৈঠক, মানে ব্রিফিং। ডিজিএফআই প্রধান আসবেন ব্রিফ করতে, তারপরে আসবেন এনএসআই প্রধান ব্রিফ করতে। এটা 5-10 মিনিটের ব্রিফ, বাট ব্রিফ করতে আসেন। তারপরে আসেন ইবি প্রধান, তিনি আসেন। তারপরে সিআইডি এর প্রধান, এরা ব্রিফ করতে আসেন। আমাদের এই ধরনের সিস্টেম চালু করার ফলে এই বাহিনীর প্রধানরা সরাসরি প্রধানমন্ত্রী, যিনি রাষ্ট্রের প্রধান থাকেন, মানে এক্সিকিউটিভে, তার কাছে এরকম ব্রিফ করতে আসেন। তো এই পদ্ধতিটা আমরা চালু রেখেছি, বা চালু আছে কিনা আমি জানি না। সুতরাং ওই পদ্ধতির কারণে সেনাবাহিনীর প্রধানের কতটুকু কন্ট্রোল ছিল ডিজিএফআই এর কর্মকাণ্ডের উপরে, এটা একটু চিন্তা করতে হবে। আর তাকে সব দায়িত্ব নিতে হবে, এবং তা বলাটা বোধহয় একটু সেন্সিটিভ হয়ে যাবে, এবং এটা বোধহয় খুব বেশি বলা হয়ে যাবে। জি। বাট য- সেনাবাহিনী প্রধান এই যে সংকটময় মুহূর্তে 5ই আগস্ট, 3 থেকে 5ই আগস্ট বা 8ই আগস্ট পর্যন্ত যে দায়িত্ব পালন করেছেন, সেই দায়িত্ব পালনের জন্য তাকে অবশ্যই প্রশংসা করতে হবে আমাদের। নিশ্চয়ই। এবং তিনি একজন ব্যক্তি, আহ, আমি আমি এটাও উল্লেখ করতে চাই, ডক্টর ইউনূস সম্পর্কে আপনি কথা বলছেন, কোন ব্যক্তি কিন্তু একেবারে শতভাগ কাজ করবেন এবং কোনো প্রশ্নই উঠবে না, এরকম হবে না। কোনো ব্যক্তি এরকম মডেল অফ পারফেকশন নন। ব্যক্তির কিছু কিছু দোষ ত্রুটি থাকবে। আমরা প্রত্যাশা করবো ব্যক্তি যেন 97-98% বা 90% অন্তত যা করেন সেটা যেন ঠিক মতো করেন। জি। তাহলে কিন্তু বাংলাদেশ সোনার বাংলাদেশ হয়ে যাবে। নিশ্চয়ই, নিশ্চয়ই। সেই স্বচ্ছতা যেটি আমরা বহুদিন ধরে প্রত্যাশা করি, জবাবদিহিতা সেটি আমরা চাইতে পারবো। আপনি বলছিলেন যে, একটা মানে নতুন দল আসলে আগের তাদের বিরুদ্ধে নানান রকম অভিযোগ, হত্যা, দুর্নীতি সেরকম অভিযোগ হয়ে থাকে। একদম আপনি সেটির হিসাব দেখিয়ে দিচ্ছিলেন যে কিভাবে সময়ে, সময়ে আ সেরকমকে এবং আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দলকেই খুনি এবং দুর্নীতিবাজ হিসেবে সেই তকমা তাদের বিরুদ্ধে লেগেছে। এখন আমরা দেখছি মানে সেটা এই ১৫ বছরে একটা বিরাট একটা বিকট আকার ধারণ করেছে। শ্বেতপত্র প্রণয়ন কমিটি মানে ডক্টর ইউনূসও তার বক্তব্যে বলছিলেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির কথা। সেখানে আপনার কাছে একটু আসলে এটি বুঝতে চাই যে আপনার কাছে কি মনে হচ্ছে যে এই কমিটির যেই প্রতিবেদন দিল বা শ্বেতপত্র প্রণয়ন করা হলো সেটির মাহাত্ম্য কতটা? একটা আনুমানিক পরিমাণ আমরা বুঝতে পারছি এবং একটা আপেক্ষিক সংখ্যার ভিত্তিতে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য তিনি স্পষ্ট করছেন যে আপেক্ষিক সংখ্যার ভিত্তিতেই অর্থনীতিবিদরা কাজ করেন। তাহলে এটা আসলে কি বুঝলাম আমরা? এটার মাহাত্ম্য কি? একটা শ্বেতপত্র প্রকাশিত হয়েছে, এবং খুব দ্রুত তারা প্রকাশ করেছেন, এবং খুব মানে কমিটেড লোকেরা বা কোয়ালিফাইড লোকেরা এই কমিটিতে ছিলেন। বা আপনি যা বললেন যে আপেক্ষিক, তো শ্বেতপত্র আপেক্ষিক হলে তো খুবই মানে এটাকে আপনি
তখন এই শ্বেতপত্রের ভিত্তিতে আপনি কি কি অ্যাকশন দিবেন। অ্যাকশন নিতে যে অ্যাকশনও আপেক্ষিক হয়ে যাবে। হুম। আপনি অ্যাকশন গুলো তো নিতে হবে এবং আপনি একটা অনুমান, শ্বেতপত্র অনুমান নির্ভর হলে হতে পারে শ্বেতপত্র, এটাকে শ্বেতপত্র বলবেন কিনা সেটা নিয়ে একটু আলোচনা করতে হবে। অনুমান নির্ভর তো কিছু শ্বেতপত্র আর হতে পারে। ব্যবস্থা নিতে গেলে কার বিরুদ্ধে? আপনাকে ব্যবস্থা নিতে হবে। আপনি যে শ্বেতপত্র যদি বলেন যে এই যে এত বিলিয়ন ডলার পাচার হয়ে গেছে বা মাসে এত বিলিয়ন ডলার পাচার হয়েছে, তাহলে তো আপনার একটা প্রমাণক লাগবে এবং এই পাচারের কারীদেরকে খুঁজে বের করতে হবে, তাদেরকে আইনের আওতায় নিতে হবে। এই দেবপ্রিয় ভট্টাচার্য উনি নিশ্চয়ই বেঁচে থাকবেন। আমি শ্বেতপত্র প্রকাশের পরে একটু অপেক্ষা করতে চাই। আমি দেখতে চাই যে এই শ্বেতপত্র প্রকাশ করার ফলে বাংলাদেশের এই পাচার উন্মুক্ত হতে কোনো বিচার হলো কিনা, প্রক্রিয়া শুরু হলো কিনা, এন্ড এইসব বন্ধ হলো কিনা। এটার এই তো কারণে যাতে ভবিষ্যতে এসব না হয়। তো ভবিষ্যতে এসব না হওয়ার জন্য রিপোর্ট একটা প্রকার যেমন গুরুত্বপূর্ণ, রিপোর্টের ভিত্তিতে আইনি প্রক্রিয়া নেওয়া গুরুত্বপূর্ণ। কিন্তু উনি যদি সব আপেক্ষিক বলে থাকেন, অনুমান নির্ভর কথা বলে থাকেন, প্রমাণক যদি ওনার কাছে না থাকে, তখন তো আপনি এই আইনি প্রক্রিয়া শুরু করতে পারবেন না। কিন্তু খুব জটিল প্রক্রিয়া। আইনি প্রক্রিয়া এই কোনো কাজ করতে হলে নাকি প্রমাণক লাগবে। এই শ্বেতপত্র কমিটিকে মনে হয় আরো কাজ করার সুযোগ দেওয়া উচিত, তাদেরকে প্রমাণক সংগ্রহ করার সুযোগ দেওয়া উচিত। যেমন গুম কমিশন যেটা দিয়েছে, সেটা তারা বলতে আমরা প্রাথমিক রিপোর্ট দিলাম, এবং গুম কমিশন কিন্তু আরো ইন্টারভিউ করছে। গুম কমিশনে যে 1500 বা একটা নাম্বার আছে 1600 কাছাকাছি, সেই নাম্বারের অভিযোগ তাদের কাছে এসছে এবং তারা প্রায় 700-800 মানুষের সাথে তারা কথা বলেছে। তারা কিন্তু চেষ্টা করছে, তারা ভিজিট করছে যে কোথায় কোথায় কি খারাপ কাজগুলো হয়েছিল। সেফ হাউস গুলা সব তারা এখনো খুঁজে বের করতে পারেনি। যদি সেফ হাউস যারা বানান, যারা রাখেন, তারা যদি সহযোগিতা না করেন। বাংলাদেশে সেফ হাউস এবং আয়নাঘরের খবর কিন্তু বাংলাদেশের যারা রাষ্ট্র পরিচালনা করছেন তাদের কাছেও ছিল না, এটা আমি আপনাকে নিশ্চিত করতে পারি। তাদের কাছে ছিল না। সব সেফ হাউসের সব সেফ হাউসের খবর তাদের কাছেও যায় না। এটা যারা বাহিনী বানায় তাদের বাজেট দেওয়া আছে, মানে এত কোটি টাকা আমি বাজেট দিলাম, 100 কোটি টাকা আপনি আপনার অভিযান পরিচালনা করবেন। তারাই এটা তৈরি করে যে কোথায় তারা কিভাবে সেফ হাউস বানাবে, কোথায় আয়নাঘর বানাবে, এগুলো তারাই করে। এটা একেবারে ওই যে উচ্চ পর্যায়ে গুম কমিশন যেমন বলতে এর মধ্যে হাসিনার সংস্রব আছে, এটাও তাদেরকে প্রমাণক সংগ্রহ করতে হবে। তাদেরকে নিশ্চয়ই আহ, কাউকে বলতে হবে যে আমি প্রধানমন্ত্রীর নির্দেশে অমুক লোককে খুন করেছি, কাউকে বলতে হবে, তখন আপনি একটা আইনি পরীক্ষায় যেতে পারবেন। কিন্তু তারপরে কিন্তু তাকে কিন্তু প্রধানমন্ত্রী প্রমাণ জানবেন করতে না হবে, এরকম তাকে প্রমাণ এতগুলো করতে ঘটনা হবে ঘটবে। কবে, না তাকে প্রমাণ করতে হবে কবে প্রধানমন্ত্রী তাকে এই নির্দেশটা দিয়েছিলেন, কোথায়। আপনার মনে আছে না যে ওই যে সুটকেস করে টাকার একটা মামলা হয়েছিল, তখন আপনারা হিসাব করে বের করলেন যে এইরকম এত কোটি টাকা সুটকেসে নিতে হলে তো 2 সুটকেসে জায়গা হবে, হুম। এবং এই সুটকেসের ওজন যেটা হবে সেটা 4 জন ধরে নিয়ে যেতে হবে। আমাদেরকে সবকিছুর প্রমাণক সংগ্রহ করতে হবে। আর কি ইমোশনাল হয়ে গেলে তো হবে না। ইমোশনাল এবং সেন্সিটিভ হয়ে যাওয়ার আগে আপনি নিজেকে ওখান থেকে বের করেন, নির্মোহ হন। নির্মোহ হয়ে আপনি যদি কিছু করতে চান, তাহলে ভালো কিছু করতে পারবেন। জি। আমি শ্বেতপত্র প্রকাশনার বিষয়টা খুব নির্মোহভাবে করা হয়েছে, অনেক প্রমাণক তাদের কাছে আছে এরকমটা এখন মনে হচ্ছে না। সেই জন্য তাদেরকে আমি অনুরোধ করবো তারা আরেকটু কাজ করেন শ্বেতপত্রের উপর। তারা তো রিপোর্ট দিয়ে দিচ্ছেন, নিশ্চয়ই তারা কাজ করবে না, জি, সেই কাজ শ্বেতপত্রের করা উচিত। প্রসঙ্গ উল্লেখ করেই ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলছেন যে অর্থনীতিকে কিভাবে ধ্বংসস্তূপে পরিণত করেছে। মানে গেল আওয়ামী লীগের সরকারের কথা বলছেন যে কিভাবে ধ্বংসস্তূপে তারা অর্থনীতিকে পরিণত করেছেন। কিন্তু সেই শ্বেতপত্র প্রণয়ন কমিটির আয়োজনে সাংবাদিকের প্রশ্নে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলছিলেন যে আহ, আমাদের মানে উন্নয়নশীল দেশের যে উন্নীত হয়েছে এলডিসি থেকে, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে, সেটি তাহলে কিভাবে হলো? সেই যে মানদণ্ডগুলো আছে, মাথাপিছু আয়, মানব সম্পদ সূচক সহ অর্থনৈতিক ভঙ্গিরতা, এই সবগুলো সূচকই ভালোভাবে পার করেছে, মানদণ্ড পার করেছে। মানে ধ্বংসস্তূপে পরিণত হলো যে অর্থনীতি, সেখানে এই উন্নতি কি করে হলো? মানে তাহলে তো ডিমোশন হবার কথা, প্রমোশন হলো কি করে? এখানে একটু সাংঘর্ষিক মনে হয় কি? না, আমরা যে মানদণ্ডগুলো পার করেছি, এই যে সোশ্যাল যে মানদণ্ডগুলো আমরা পার করেছি, সেখানে তো আমরা কাজ করেছি। আমাদের এডুকেশন সেক্টরে, যে প্রাইমারি এডুকেশন সেক্টরে আমরা সকল বাচ্চাকে স্কুলে আনতে পেরেছি। আমাদের হেলথ সেক্টরেও আমরা মানদণ্ড পার করতে পেরেছি। আমরা যখন লুটপাটের কথা বলি, লুটপাট যে অনেক বড় আকারে হয়েছে এই ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। সন্দেহ নেই। এটার জন্য শ্বেতপত্রের জন্য তো অপেক্ষা করতে হবে না। এটা তো আপনি ব্যাংক, 8টা 9টা ব্যাংক কিভাবে লুট হয়েছে, আপনি আপনি কত টাকা লোন নিয়েছেন, কি কাগজপত্রের উপর নিয়েছেন, তারপরে কি করেছেন, এগুলো তো পরিষ্কার, এটা মানুষের সামনে আছে। আপনি কত চাঁদাবাজি করেছেন, দুর্নীতি করেছেন, এগুলো মানুষের সামনে আছে। আপনারা একজন যুব নেতা, ফরিদপুরে তিনি 1000 কোটি টাকার মালিক, তাই না?
তো আপনার একজন পিয়ন সে নাকি 4 কোটি টাকার মালিক। তো আপনি তো নিজেই আপনাদের কথাবার্তা, সরকারের কথাবার্তা এবং সরকারের মধ্যকার কথাবার্তা এবং সেই সময়কার যে মিডিয়া, তারা যতই ইয়াতে থাকুক, যতই চাপে থাকুক, সেই সময় মিডিয়াতে তারা বের করছে যে আপনি আইজি সাহেবের 1000 বিঘা সম্পত্তি, হুম। 1000 কোটি টাকার মালিক এখন বেরো, এটা তখন বেরোচ্ছে ওই সরকার থাকা অবস্থায়। সুতরাং আমাদের অর্থনীতি যে একটা ভঙ্গুর অবস্থায় যাচ্ছিল বড় আকারে, সেটা তো আমরা বুঝতে পারছিলাম। আমরা লোন সার্ভিসিং করতে আমাদের কষ্ট হবে, এগুলো তো আমরা এই 25-এর অর্থনীতি বা 24-এর অর্থনীতি যে চ্যালেঞ্জিং হবে এটা আগে থেকে বলা হচ্ছিল। সুতরাং শ্বেতপত্র থেকে ওই আহ, অর্থনীতি ভেঙে গেছে এই কনক্লুশনে আসার আগেই তো আমরা কনক্লুশনে এসেছিলাম। শ্বেতপত্র এই কনক্লুশনে জি, আমাদের তার মানে পৌঁছাতে এখানে খুব খুব বিশেষ বেশি সাহায্য মাহাত্ম্য করেনি। শ্বেতপত্রের সেটি খুব খুঁজে পাওয়া যাচ্ছে না। আবার একটু বিজয়ের প্রসঙ্গে আসি, শেষের দিকে চলে আসি, আর দু একটি প্রশ্ন করতে চাই যে এই বিজয়ের দিবসের আরেকটা বিষয় নিয়ে খুব আলোচনা হচ্ছে বা সমালোচনা হচ্ছে। আমাদের দেশে তীব্র প্রতিক্রিয়া হচ্ছে নরেন্দ্র মোদী, ভারতের প্রধানমন্ত্রী, তার যে বার্তা, তিনি শুভেচ্ছা বার্তায় এটিকে ভারতের বিজয় বলছেন। এই বিষয়টি তিনি বরাবরই, মানে ভারত বরাবরই কিন্তু এরকম এই বিষয়টি দাবি করে, যেটি খুবই অনাকাঙ্ক্ষিত। এটা নিয়ে আমাদের তীব্র প্রতিবাদ হয়েছে, ডক্টর আসিফ নজরুল এটি প্রতিবাদ করেছেন। আপনার কাছ থেকে একটু খুব ছোট্ট একটা মন্তব্য শুনতে চাই। না, আপনি আমাকে বলেন এটা অনাকাঙ্ক্ষিত কেন মনে হচ্ছে আপনার, আপনি আগে বলেন আমাকে, তাহলে আমি বুঝতে পারবো যে এটা মানে এটি অনাকাঙ্ক্ষিত। আমাদের বিজয় হিসেবে ভারত কেন মনে করবে না? মানে আমাদের বাংলাদেশের মানুষ বাংলাদেশ সংখ্যায় প্রাণ দিল, বাংলাদেশ মুক্ত হলো এখন বাংলাদেশ। আমরা এখন আমরা একটু চিন্তা করি। বাংলাদেশ 16ই ডিসেম্বর আমরা স্বাধীন হয়েছে, আমাদের যৌথ বাহিনীর কাছে পাকিস্তান আর্মি সারেন্ডার করেছে, একটা দেশের জন্ম হয়েছে। এটা তো বাংলাদেশের বিজয় দিবস। এটা নিশ্চয়ই। বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানচিত্রটার জন্য এটা বিজয় দিবস, বাংলাদেশ মানচিত্র হিসেবে। আর একটা যুদ্ধ হয়েছিল 1971 সালে, পাকিস্তান ভার্সেস ইন্ডিয়া। ইন্ডিয়া, ভারত আমাদেরকে সহায়তা করার জন্য এগিয়ে এসেছে, আমাদের যুদ্ধে তারা সহায়তা করেছে। এটা ভারতের পার্ট ইন দা ওয়ার, আমাদের লিবারেশন ওয়ারে ভারতের সহযোগিতার পার্ট। আর 71 সালের যুদ্ধ, এই 13 দিনের যুদ্ধ, এই 13 দিনের যুদ্ধে তো ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ ছিল। তো সেই যুদ্ধে ভারত তারা জিতেছে, তারা দাবি করে এবং আসলে জিতেছে যে পাকিস্তানের স্টার্ন হয়ে ইস্ট পাকিস্তান নতুন একটা স্বাধীন দেশ হয়ে গেছে। এটা তাদের যেটা, তাদের সেনাবাহিনী এখানে ছিল, তাদের 1700-র কাছাকাছি সেনা সেনা অফিসার এবং সেনাবাহিনীর সদস্য এখানে রক্ত দিয়েছে। এবং ওই যুদ্ধে ভারতের প্রায় 3700 সেনাবাহিনীর সদস্যরা শহীদ হয়েছেন। তো এখন ইস্টার্ন সেক্টর ছাড়াও তো ওয়েস্টার্ন সেক্টরে যুদ্ধ হয়েছিল। এই যে পশ্চিম পাকিস্তানের সাথে তাদের একটা বিরাট যুদ্ধ হুম। হয়েছিল। এবং পশ্চিম পাকিস্তান মানে ইয়াহিয়া খান প্রথম আক্রমণটা করে ভারতের উপরে, এয়ার রেড করে, যখন ইন্দিরা গান্ধী সেদিন, আহ, যতটুকু মনে আছে আমার, এবং ওই ইতিহাসে খুঁজে পাবে, ইন্দিরা গান্ধী সেদিন ব্রিগেড প্যারেড গ্রাউন্ড কলকাতায় একটা বক্তৃতা করছিলেন। বক্তৃতার মাঝখানে তার প্রাইভেট সেক্রেটারি তাকে কানে কানে কিছু একটা বললেন এবং বক্তৃতাটা আমরা শুনছিলাম অল ইন্ডিয়া রেডিওতে, তখন আমরা ক্যাম্পে ছিলাম। তো তখন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বললেন, তোমার মুঝে মাফ করো, আমার অনেক জরুরি একটা কাজ পড়ে গেছে, আমাকে এখন দিল্লি ফিরে যেতে হবে। তখন আমরা মনে করলাম যে কিছু একটা ঘটতে যাচ্ছে। এবং তারপরে তো দিল্লিতে বৈঠক হলো, ওয়ার্ল্ড ক্যাবিনেটে বৈঠক হলো এবং ভারত যুদ্ধে জড়িয়ে পড়লো। তো ভারতের জন্য, ভারতের সেনাবাহিনীর জন্য এটা যে একটা বিজয়, সেটা তো আমরা অস্বীকার করতে পারবো না। এটা তাদের বিজয়, তার তাদের মানে কি এই যে এটা পার্সপেক্টিভ, ভারতের জন্য ভারতের তাদের বিজয় দিবস, পার্সপেক্টিভ। বাংলাদেশের জন্য বাংলাদেশের বিজয় দিবস? বাংলাদেশের জন্য আমাদের বিজয় দিবস, সেটা আমাদের বিজয় দিবস। তো ভারত তার বিজয় দিবসে কি টুইট করে কি করবে? ভারত তো বলে না যে বাংলাদেশ আমি তৈরি করেছি, বাংলাদেশে আমার, আমি না হলে বাংলাদেশে বিজয় হতো না। আমি পুরো টুইটটা কিন্তু পড়েছি নরেন্দ্র মোদী। আচ্ছা। আমি কালকে আপনার আহ, ইন্দিরা গান্ধী প্রসঙ্গে কালকে পার্লামেন্টে বক্তব্য রাখছিলেন ইন্দিরা গান্ধীর নাতনি, ওর নাম কি যেন, প্রিয়াঙ্কা গান্ধী। প্রিয়াঙ্কা গান্ধী। তো বলেছেন না এই ইন্দিরা গান্ধী কি অর্থ, তখন আপনি চিন্তা করেন, আপনি আপনি সেই 9 মাসের কথা চিন্তা করেন তো, তখন কোন কোন দেশ বাংলাদেশের মানুষের কে সাপোর্ট করেছে, কোন কোন দেশ, কোন দেশ বাংলাদেশের মানুষকে আশ্রয় দিয়েছে, 1 কোটি মানুষকে তারা আহ, খাওয়া দাওয়া রসদপত্র জুগিয়েছে, কারা মুক্তিযোদ্ধাদের ট্রেনিং করেছে, তাদেরকে অস্ত্র সজ্জিত করেছে, কোন কোন দেশ ছিল পৃথিবীর, একমাত্র রাশিয়া ছাড়া, ইউরোপের কতিপয় দেশ ছাড়া, ইউকে ছাড়া পৃথিবীর সব বড় বড় দেশ, আমেরিকা, চায়না, তাদের অবস্থান কি ছিল আমরা জানি না। সুতরাং এইটা ভারতের 1971 সালের 16ই ডিসেম্বর একই সাথে ভারতেরও বিজয় দিবস। কারণ ভারত সেদিনকে একটা বিজয় অর্জন করেছে। এরপরে তো স্বাধীন 97,000 96,000 পাকিস্তানি সেনা ভারতের যুদ্ধবন্দী হিসেবে ভারতে চলে গিয়েছিল, একজন তো বাংলাদেশে ছিল না। সুতরাং ইতিহাসকে ইতিহাসের মতো দেখতে হবে, এটা অবশ্যই বাংলাদেশের বিজয় দিবস, বাংলাদেশের বিজয় দিবস আমাদের বিজয় দিবস। এটার সাথে ভারতের বিজয় দিবসের কোনো সম্পর্ক নেই, একই দিনে ঘটেছে ঘটনা।
একই দিনে তো ঘটতে পারে, একই জি। দিনে অনেক সন্তানের জন্ম হয় না। আপনার জন্মদিনে দেখবেন লক্ষ সন্তানের জন্মদিন হয়েছে, তখন কি আপনি বলবেন নাকি যে ও জন্মদিন পালন করতে পারবে না? হুম, হুম। বলবেন? বলতে পারবেন না। তো যার যার দিন সে পালন করবে, এতে আমি কোনো অসুবিধা দেখি না। এখন স্পষ্ট আমাদের এই মানে যে তাহলে এই আমাদের হ্যাঁ, আমাদের যে অবস্থা, সেই অবস্থাটা আমার কাছে পরিষ্কার। আমাদের হলো আমাদের জাতিগতভাবে, রাজনীতিতে, আমরা সবখানে আমরা একটা ভারতের সাথে আমাদের সম্পর্কটাকে আমরা একটা হয় প্রেম ভালোবাসা, স্বামী স্ত্রীর সম্পর্ক, অথবা ঘৃণা বিদ্বেষ শত্রুর সম্পর্ক। এর বাইরে আমরা ভাবি না। এর বাইরে কিন্তু আমাদের যেতে হবে, তাহলে আউট কি অফ দি আমাদের এই যে বক্স যেতে হবে। প্রতিক্রিয়াটা একদম ডক্টর আসিফ নজরুল আইন উপদেষ্টা তিনিও এটির তীব্র প্রতিবাদ লিখেছেন তিনি। মানে সেটা কি আমরা আসলে ওটা ঠিক আসিফ নজরুল বলবেন। আমি টুইট পড়তে হবে ভালো মতো, প্রত্যেকটা লাইন পড়তে হবে, প্রত্যেকটা শব্দ পড়তে হবে, এবং আসিফ নজরুলকে একাত্তরের ইতিহাসটাও পড়তে হবে। আমি জানি না, আমি আমি উনি 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 করেছেন, তারপর আরেকজন করেছেন। এটা ডক্টর ইউনূস তো করেননি, হুম, উনি করবেন না আমার ধারণা। এটা আমাদের কোনো আহ, রাষ্ট্রীয় প্রতিক্রিয়া না। এটা ফরেন মিনিস্ট্রি কোনো প্রতিক্রিয়া করেছে? করেনি। তো সুতরাং এগুলো হলো রাজনৈতিক প্রতিক্রিয়ার মতো আর কি। আসিফ নজরুল একটা উপদেষ্টা পরিষদে আছেন। এই উপদেষ্টা পরিষদ কোনো রাজনৈতিক দলের পরিষদ না। তো আসিফ নজরুলের এই প্রতিক্রিয়া জানানোর আগে উপদেষ্টা পরিষদে এটা আলোচনা করে বলা উচিত ছিল, যেটা আমরা আগেও করতাম, যে মন্ত্রীরা তার জায়গা না, মানে তার এলাকা না, একটা মন্তব্য করে বসে। এই বাংলাদেশের ক্ষমতায় যারা থাকে, তাদের সব বিষয়ে পাণ্ডিত্যপূর্ণ মন্তব্য করা থেকে বেরিয়ে আসার একটা হুম। চেষ্টা আমাদের করতে হবে। এটাও একটা সংস্কৃতির, অপসংস্কৃতির পর্যায়ে পড়ে, যে আমাদের কথা নেই বার্তা নেই, আমাদেরকে একটা মন্তব্য করতে হবে। নরেন্দ্র মোদী তার দেশের বিজয় দিবস নিয়ে কি বলতেন, এটা আমি মানে আমি পড়তাম। আমি আপনাকে, আপনি যে প্রশ্ন করবেন বা আসিফ নজরুল এটা বলেছে এই জন্য পড়েছি, নাহলে আমি নরেন্দ্র মোদী কি বলছে এটা পড়ছি নাকি কোনোদিন? বা ভারতের প্রধানমন্ত্রীরা গত 54 বছর তাদের বিজয় দিবসে কি বলেছে আমি পড়েছি? আপনি পড়েছেন? পড়েননি। এই মন্তব্য করার জন্য পড়ছেন। এখন এখন বাংলাদেশ সরকার ভারতের এই আমাদের ইস্টার্ন কমান্ডের অনুরোধে বা নিমন্ত্রণে একটা সরকারি প্রতিনিধি দল পাঠিয়েছে না? তারা এখন তাজ বেঙ্গল হোটেলে অবস্থান করছে। এটা নিশ্চয়ই জানেন আপনি। 16 ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে। জি। তো তাহলে কি দাঁড়াবে? এইটা হলো, আপনি হঠাৎ হঠাৎ একটা আমরা প্রতিক্রিয়া করব, তারপরে আমরা অনাকাঙ্ক্ষিত বলবো বিনা কারণে, তারপরে আমরা ওটা বোঝার চেষ্টা করব না। জি। পাকিস্তান তো এই বিজয় দিবস পালন প্রতিক্রিয়ারও করে তো একটা করে প্রতিক্রিয়া আছে। মানে হয়। হতে পারে। জি। আমরা এই মানে আমরা অন্য দেশের প্রধানমন্ত্রী তার দেশের বিজয় নিয়ে কি বললেন, সেখানে যদি বাংলাদেশের স্বার্থ বিরোধী কিছু থাকে, অবশ্যই আমরা আমাদের জি, রেসপন্স, বাংলাদেশ নামটি প্রতিক্রিয়া সেখানে শব্দটা নেই। ব্যবহার আপনি করতে হবে। একদমই স্পষ্ট করেছেন। আমি আরেকটা জিনিস মানে এটি আমাদের পছন্দ হয়নি বলে বা ডক্টর আসিফ নজরুল এবং বৈষম্য বিরোধী ছাত্ররাও এটা নিয়ে খুব প্রতিক্রিয়া জানাচ্ছেন। এটি পছন্দ হয় না এটা নিয়ে প্রতিক্রিয়া দিয়েছে যে সমর্থন করছে না তারা। কিন্তু ৫ই আগস্টের পর মানে আরেকটা প্রতিক্রিয়া আসেনি বলে আমি এই জিনিসটা আপনার কাছে জানতে চাচ্ছি। ৫ই আগস্টের পরে যখন শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙা হলো তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তিনি বলছিলেন যে অবিভক্ত পাকিস্তানকে বিভক্ত করা এবং পাকিস্তান বিরোধী আন্দোলনের পরিণতি ভোগ করছেন শেখ মুজিব। তখন কিন্তু কোনো প্রতিক্রিয়া আসে নাই। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? এটা অন্যভাবে দেখার তো কিছুই নেই। ওই যে আমাদের রাজনীতি, আমাদের ভারত প্রেম, ভারত বিদ্বেষ, ভারত ভালোবাসা, ভারত ঘৃণা, পাকিস্তান প্রেম, পাকিস্তান বিদ্বেষ, আমরা তো এই বক্সের মধ্যেই আছি। সুতরাং উনি যখন এই মন্তব্য করেছেন, তখন আমাদের যারা যারা এই ভাঙচুরের সাথে যুক্ত ছিলেন, যারা এই অন্যায় কাজটা করেছেন, এটা অবশ্যই একটা অন্যায় কাজ ছিল, তারা খুব খুশি। তারা অবশ্যই খুশি হয়েছেন, এবং তারপরে তো আমরা পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছি। বাংলাদেশে এমন এমন মানুষও আছে যারা পাকিস্তানের সাথে এখন একটা সামরিক চুক্তি করতে চায়। হুম। পাকিস্তানের পারমাণবিক শক্তি ধর পাকিস্তান, তাদের পার্টনার হতে চাই আমরা। আমরা রাফায়েল কিনতে চাই। যে আমাদের তো MiG-29 আছে, এটাই উঠতে গেলে আকাশ সীমা লঙ্ঘন হয়ে যায় মাঝে মাঝে। তো আমরা রাফায়েল কিনতে চাই। তো আমাদের আছে না, আমাদের প্রতিক্রিয়া তো আপনি দেখতে পাচ্ছেন। আমাদের কেউ কেউ এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেন যে 4 দিনের মধ্যে তারা অস্ত্র নিয়ে যুদ্ধ করতে করতে কলকাতা দখল করবেন। তো এইসব ধরেন এগুলো কি বলবো, এটা একটা এক ধরনের উন্মাদনা। এখন এই উন্মাদনা যারা সৃষ্টি করতে চাচ্ছেন, তারা জেনে শুনে সৃষ্টি করছেন নাকি তাদের কোনো উদ্দেশ্য আছে, এটা খুঁজে বের করতে হবে, অথবা এটা সম্পর্কে জানতে হবে, এবং এটার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। আমি মনে করি না বাংলাদেশের কোনো সরকার আহ অযথা এইসব উন্মাদনার মধ্যে অংশগ্রহণ করবে, করার কোনো সুযোগ নেই। যারা সরকারে থাকবেন, যারা দায়িত্ব পালন করবেন, তারা পররাষ্ট্র নীতি নিয়ে চিন্তা করবেন। তারা ভারতের সাথে আমাদের 4000 কিলোমিটার বর্ডার,
ভারতের সাথে আমাদের বাণিজ্য, ভারতের সাথে আমাদের অন্যান্য সম্পর্ক এবং আমাদের যে সার্ক আমরা গঠন করতাম, তখন কি আমরা ভারতকে বাদ দিয়ে সার্ক গঠন করতে চেষ্টা করেছিলাম? করি নাই তো। তো আমরা তো নেপাল ভুটানকে নিয়ে অনেক কিছু করতে পারি না তো। কারণ নেপাল ভুটানও তো কিন্তু ভারতের বর্ডার অতিক্রম করে যেতে হয়। মালদ্বীপ একটা দূরে আছে, শ্রীলঙ্কা একটু দূরে আছে। তো আপনি এই চিন্তাগুলোকে ধরেন যেভাবে আহ, অতীতে যেভাবে চিন্তা করা হয়েছে সেখান থেকে বেরিয়ে আসতে হবে। আমরা তো বলছি যে আমরা অতীতের ব্যবস্থায় ফিরে যেতে চাই না, মানে ফ্যাসিবাদী ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থার কথাটা আমরা খুব বলি, কিন্তু অতীতের যে গার্বেজ গুলো আমাদের মাথার মধ্যে আছে, সেই মাথা থেকে সেই গার্বেজ গুলোকে, ঘৃণা গার্বেজের একটা বিদ্বেষের শিফট হলো গার্বেজ। কিনা? আগে আমরা শুনতাম যে পাকিস্তানের চর রাজাকার, এখন শুনি ভারতের দালাল। মানে গালিটা হ্যাঁ, পরিবর্তন এটা হয়েছে। ঠিক করতে তো। এখন গালিটা আপনি ট্যাগিং, এখন তো আমরা এই যে আলোচনা করলাম, কেউ হয়তো আমাকে ট্যাগ করে দিবে যে এটা হুম, হাসিনার হুম, ফ্যাসিস্টের দোষ। হুম, হুম। ট্যাগ করতে বাঙালি তো এখন ট্যাগ করা শিখে গেছে, যখন যাকে খুশি একটা রং দিয়ে দেব। আমি সেটাই বলছি, আমার বিনীত অনুরোধ সকলের কাছে, যারা শুনছেন তারা দয়া করে তাদের উত্তরসূরি বা তাদের বন্ধু বান্ধবদের বলবেন যে আমরা ট্যাগিং করা থেকে বিরত হই, আমরা যেটা সত্য সেটা বলার চেষ্টা করি। এখন আমি যদি এখানে কোনো অসত্য কথা বলে থাকি, আপনি নিশ্চয়ই এটা বলবেন যে আপনি এই কথাটা অসত্য বলেছেন বা ভুল বলেছেন। আমি অসত্য বলি না সাধারণত, আমার ইনফরমেশনে ভুল থাকতে পারে, কারণ আমি তো সবকিছু আমার একদম ব্রেইনে মুখস্থ নাই, একেবারে রেকর্ড করা নেই। সুতরাং আমি আপনাকে যে কথাগুলো বলছি, এই যে ভারতের সেনাবাহিনীর কতজন সদস্য মারা গেছে, আমি একটা বললাম 1700, একজাক্ট সংখ্যা হচ্ছে 1700 সামথিং। হ্যাঁ, আর ভারতের সেনাবাহিনীর কথা আমি বললাম 3700, একজাক্ট সংখ্যা হয়তো 3700 কিছু হতে পারে। তো এইখানে আপনি যদি আপনার কাছে তথ্য থেকে আপনি বলে দিতে পারেন যে একজাক্ট সংখ্যা এত। আমরা একটা ধারণা নিয়ে আলোচনা করছি যে সংখ্যা নিয়ে, বাট আমি এই সংখ্যাটা এমন ভাবে বলিনি যে বানিয়ে দিলাম, যে 3700-কে আমি 37,000 বানিয়ে দিলাম। হ্যাঁ, আমরা এরকমও তো বলি যে ভারতের নাকি 24 লাখ লোক বাংলাদেশে চাকরি করে, এটাও একজন উপদেষ্টা বলছেন, যার কথা আপনি বললেন, আসিফ নজরুল। হুম। তো ভাই 26 লক্ষকে বাইর করেন তাহলে। আমি 26,000 বলতে যে 26 লক্ষ হয়তো বলে দিয়েছি, সেটাও তাহলে বলতে হবে যে ভাই আমি তখন এরকম ছাব্বিশ একটা লক্ষটা সংখ্যা এটা তত্ত্ব কারেক্ট নিয়ে একদম বলেছি। শেষ প্রশ্নে আসি। এরকম একটা সংখ্যা তত্ত্ব নিয়ে আবারও একটা বিতর্ক। মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা তিনি বলছেন যে আম, মানে মুক্তিযোদ্ধাদের অনেকেই, অমুক্তিযোদ্ধারা অনেকেই ভাতা নিচ্ছেন। মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম তিনি বলছেন, এবং সাথে সাথে এটিও বলছেন যে 30 লাখ শহীদের সংখ্যা, এটি নিয়ে বিভ্রান্তি আছে। মানে 54 বছর পরে এসেও এখন এই সংখ্যাটা এটা নিয়ে বলা হচ্ছে এরকম। এই আলোচনাটা এটি কতটা যৌক্তিক, প্রয়োজনীয়? না, এই আলোচনা হতে হবে, হতে হতে পারে। কারণ আসলে 30 লাখের সংখ্যা নিয়ে অনেকেই রিসার্চ করার চেষ্টা করেছেন, আহ, এবং এই রিসার্চের সূত্রেতে তারা বলতে চেষ্টা করছেন যে এটা 30 লাখ হওয়ার কোনো সম্ভাবনা নেই। বঙ্গবন্ধু নাকি 3 লাখকে হঠাৎ করে 3 মিলিয়ন বলে ফেলেছিলেন, এরকম একটা কথা বলা হয়। বাট ধরেন যে আপনি যদি শহীদের তালিকা করা হতো, তালিকা করার তো দরকার ছিল। মুক্তিযোদ্ধাদের তালিকাটা ওই 16ই ডিসেম্বরের পরে আপনি 1 বছরের মধ্যে বা 6 মাসের মধ্যে যদি কমপ্লিট করতে পারেন, তাহলে তো ওই তালিকা নিয়ে ওই যে অমুক্তিযোদ্ধারা আজকে মুক্তিযোদ্ধা হতে পারতো না। এখন দেখেন আপনি যে এই যে 24-এর গণ অভ্যুত্থানে যারা নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, তাদের তালিকা তো আমরা এখন করতে পারিনি, 4 মাস 10 দিন হয়ে গেল। কেন ভাই? এটা করতে কি অসুবিধা? আপনার কাছে হসপিটালের রিপোর্ট আছে, নাহলে পুলিশ রিপোর্ট আছে, বা আমরা তো জানি মিডিয়াতে প্রথম আলো তো একেবারে 1,1200 পর্যন্ত নামই করে দিচ্ছিল বিভিন্ন জায়গায় যে তালিকা। তারপরে যদি কিছু বাদ পড়ে থাকে আপনি এটাকে অ্যাড করেন, তালিকা করেন, তারপর দেখা যাবে এই তালিকা হয়তো 2,000 3,000 হয়ে গেছে। তখন কেউ বলবে যে এই তালিকাটা ভুল এবং এই তালিকাটা নষ্ট, ইচ্ছা করে বাড়ানো হয়েছে। তা এই এই ধরনের কথাবার্তা আছে। এখন ধরেন যে একটা, আমরা যদি এই বিষয়টাকে রিজলভ করতে চাই, আমরা এই তালিকা নিয়ে আমাদেরকে প্রশ্ন তুলে আমাদের কি লাভ হচ্ছে? আমরা তো শহীদ মুক্তিযোদ্ধাদের, শহীদদেরকে, যারা শহীদ হয়েছেন, তারা 30 লাখ না, 3 লাখ না, 10 লাখ, আমরা তো তাদেরকে কোনো ভাতা দিচ্ছি না, আমরা কোনো অর্থ ব্যয় করছি না হুম। তাদের পিছনে। আমাদের এই তালিকা নিয়ে যুদ্ধ না করে আমরা আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসটাকে একটু ভালো মতো গ্রন্থিত করার চেষ্টা করি। আমাদের ইতিহাসের তো লেখা হয়েছিল অনেক কিছু এবং আছে অলরেডি। আপনার যদি কোথাও কিছু বাকি থাকে সেটাকে আপনি গ্রন্থিত করেন। আমরা ওইটা করি, আমরা আমাদের মুক্তিযোদ্ধাদের যে অবদান সেটাকে মাথায় রাখি। আমাদের যে একটা মুক্তিযুদ্ধ হয়েছিল 9 মাস, এবং সেই মুক্তিযুদ্ধের প্রতিটা দিন দিনপঞ্জি তৈরি করি। অনেক কিছু করার আছে আমাদের। এই বিতর্ক করে মুক্তিযুদ্ধকে কি আমরা হেয় করার চেষ্টা করছি কিনা সেটাও তো একটা প্রশ্ন। যে আমরা মুক্তিযুদ্ধকে একটা কোশ্চেন করে দিচ্ছি যে না, এত শহীদ হয়নি, তো তাহলে কতজন শহীদ হয়েছে সেটা বলেন। আমি বলতে হবে, আপনি একটা ফিগার আছে আমার সামনে 23 লাখ, আপনি এটাকে 3 লাখ 5 লাখ 10 লাখ মনে করে আপনি সেই ফিগারের পক্ষে আপনার রিসার্চ, গবেষণা এবং আপনার যে ইনফরমেশন,
সেটাকে পেশ করেন, করতে পারেন, অসুবিধা নেই। আমি জি, এই সংখ্যা নিয়ে বিতর্ক করাটাকে খুবই অযৌক্তিক মনে করি। জি। জনাব আবু আলম শহীদ খান, অনেকগুলো বিষয়ে কথা বললাম আপনার সাথে। অনেক ধন্যবাদ। আপনি আমাকে অনেকটা সময় দিয়েছেন। ধন্যবাদ। ওকে, ভালো থাকবেন। জি, আজকের মতো শেষ করছি। ধন্যবাদ আপনাকে। ওকে, ঠিক আছে।